so far we know postal ব্যালটের মাধ্যমে ভোট হবে। আমরা যখন দেশে যাই তখন আমরা নানানভাবে হয়রানির শিকার হচ্ছি। বিদেশে বাংলাদেশের দূত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। তো তারা সেই নিজের ঘরে যাই কেন অপমানিত হবে, নিজের ঘরে যাই হয়রানির শিকার কেন হবে? ওটা তো নিজেদের ঘর। অন্যান্য যাদের দফা দেখেছি কোথাও প্রবাসীদের নিয়ে কোনো কথা ছিল না। স্বৈরাচারী শেখ হাসিনার গদিকে মসনদকে যেন আপনার নাড়িয়ে দিতে পারে, সেই জায়গা থেকে কিন্তু এই প্রবাসী বাঙালিরা রেমিটেন্স শাটডাউন করেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। ওয়েলকাম টু এনসিপি ইউকে অ্যালায়েন্স পডকাস্ট সিরিজ 5th এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউকে এনসিপি অ্যালায়েন্সের পডকাস্ট সিরিজে। আজকে আমাদের সাথে আছেন দুজন অতিথি, আমাদের ভাই এবং সহযোদ্ধা। আমাদের সাথে আছেন ব্যারিস্টার মিজানুর রহমান মিজান ভাই ম্যানচেস্টার থেকে। আমাদের সাথে আছেন আমাদের আরেক ভাই এবং সহযোদ্ধা মাকসুদুল শাকুর ভাই লন্ডন থেকে। সো আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা কনটেক্সট নিয়ে। গুরুত্বপূর্ণ ইন টার্মস অফ, আপনারা জানেন যে আমরা সবাই প্রবাসে আছি। সো প্রবাস থেকে আমরা এই তরুণ এবং তারুণ্যের পাশে কিভাবে আছি এবং সেই জুলাই গণ অভ্যুত্থানের এই রক্তক্ষয়ী যে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই সময় থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের পাশে ছিল এই প্রবাসী বাংলাদেশিরা। সেই প্রবাসী বাংলাদেশিদের দায় এবং দরদ এখনো বাংলাদেশের প্রতি অব্যাহত আছে এবং জুলাই গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনের প্রতি এখনো অব্যাহত আছে। সো সেই বিষয়ে আজকে আলোচনা করব প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার নিয়ে, যেটা আমাদের এনসিপির আপনার 24 দফার 22তম দফা, খুবই গুরুত্বপূর্ণ একটা দফা। সো এই দফা নিয়ে আমাদের প্রিয় দুই ভাই এবং সহযোদ্ধা ইনপুট দিবে। সো সেই বিষয়ে আলোচনা করার আগে আমি আমাদের ভাইদের কাছ থেকে জানতে চাই যে তারা কেন এনসিপির মধ্যে জয়েন হলো। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে গতানুগতিক অনেক রাজনৈতিক দল আছে, যেমন বড় দল যদি বলি বর্তমানে বিএনপি আছে, বা যদি পলাতক দল বলি সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগ আছে, বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে। সেই দল রেখে, হ্যাঁ, এত বড় বড় দল রেখে, এত আপনার মাফিয়াদের দল রেখে কেন এনসিপির মধ্যে আপনার যুক্ত হলো, বা এনসিপির সাথে ওনারা কেন জয়েন হলো, এনসিপির প্রতি ওনাদের কি ভালো লাগা কাজ করছে, সেই কথাগুলি আমরা আমাদের ভাইয়ের কাছ থেকে শুনবো। প্রথমে আমি যাচ্ছি আমাদের ব্যারিস্টার মিজান ভাইয়ের কাছে। মিজান ভাই, প্লিজ আপনি আপনার একটু পরিচয় দিবেন এবং কেন আপনি এনসিপির সাথে যুক্ত হলেন, এনসিপির সাথে যুক্ত হওয়ার পিছনে আপনার মোটিভটা কি, প্লিজ আমাদের অডিয়েন্সের জন্য আপনি একটু শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে প্রেজেন্টার হিমাল সাহেব এবং যে অতিথি আমার কো স্পিকার আছেন জনাব মাকসুদ ভাই, ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে যারা ভিউয়ার্স আছেন এনসিপির এবং সারা বিশ্বের জনগণ, বাংলাদেশি পাবলিক, সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের শুভকামনা করে শুরু করছি। থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আমার ছোট ভাই হিমাল। মূলত আমরা এখানে ব্রিটিশ যারা লয়ার আছি, বা স্পেশালি আমি এখানে একজন আইনজীবী, আমি ইমিগ্রেশন স্পেশালিস্ট। আমরা ম্যানচেস্টারে বেসড। তো অবভিয়াসলি আমরা তো ইউকে বেসড এখানে। আর আমি সাধারণত কোনো দলের সাথে কখনোই সম্পৃক্ত ছিলাম না, জয়েন্ট ছিলাম না। আমি নিউট্রাল গ্রাউন্ডেই কাজ করেছি, সবাইকে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে হেল্প করেছি। কিন্তু রিসেন্টলি গত বছর যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো, বিশেষ করে অবভিয়াসলি আমরা যে ইমিগ্রেশন লয়ার হিসেবে একটু ব্যাকগ্রাউন্ড দিই, সেটা হলো আমরা অনেক সময় রিপোর্ট পাই, বা আমরা যখন কেস করি তখন আমরা স্টেট রিপোর্ট, বিশেষ করে ইউকে ভিআইয়ের হোম অফিসের, ইংল্যান্ডের হোম অফিসের কান্ট্রি রিপোর্ট থাকে আর কি। হ্যাঁ, তারপরে ইউএস এর স্টেট ডিপার্টমেন্টের কান্ট্রির উপরে রিপোর্ট থাকে। তো এইসব রিপোর্টের বেসিস করে কিন্তু আমরা অনেক সময় কেস করতে হয় ইমিগ্রেশন লয়ার হিসেবে, ওগুলোর উপর আমরা হেভিলি রিলাই করি। এবং ওখানে এই ক্লিয়ারলি স্টেট করা আছে দেশের যে বর্তমানের যে পরিস্থিতি, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, হ্যাঁ, মানে বাংলা যেটা বলে গুম, হত্যা, সবকিছু যেই সব প্রকারে মানে এগুলা হয়েছে, কি বলে, যে ইনক্রিজ হয়েছে বা হয়েছিল, ইটস অ্যালার্মিং অ্যান্ড শকিং। তো অ্যাজ এ কি বলবো কনসিয়াস পার্সন হিসেবে, বা অ্যাজ এ মানে কি বলবো যে বিবেকবান ব্যক্তি হিসেবে, বা অ্যাজ এ লয়ার হিসেবে, ওগুলো আমাদেরকে আমাদের বিবেকে এগুলো বাধা দিত আর কি।
really, I was taken by with those kind of reports. তো তাতে করে হচ্ছে কি আমরা আস্তে আস্তে, যেমন কি বলবো, যদিও কেস করতেছে কিন্তু দেশের এই পরিস্থিতি দেখে মন মানসিকতা বা কি বলবো যে মনটা খারাপ হয়ে যেত আর কি, যে এটা তো আমার দেশ, আমিও তো একজন বাঙালি বাংলাদেশি, তো আমার দেশে এরকম হচ্ছে, আর বিদেশে এই স্টেট রিপোর্টে আমরা পাচ্ছি বা ইউকে বর্ডার এজেন্সির হোম অফিসের কান্ট্রি রিপোর্টে আমরা এই সব ধরনের রিপোর্ট পাচ্ছি, এটা তো দেশের জন্য না, এটা ক্রেডিবিলিটি না, এটা তো দেশের জন্য অমঙ্গলজনক বা দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তো এই নানান থেকে থেকে যখন এগুলো আমরা বিগত বছরে দেখে আসছি, তারপরে সার্টেনলি লাস্ট ইয়ারে যখন এই জুলাইয়ের অভ্যুত্থান শুরু হলো, প্রথমে ছাত্রদের দাবি দেওয়া নিয়ে, কোটা সংস্কার নিয়ে, ওইটা স্লোলি স্প্রেড হইতে তখন কি হলো যে পুরা সরকার পতনের একটা ডাক আসলো, পরে ইভেন্চুয়ালি সরকার পতন হলো। তো ওই যে টাইমটাতে যে বিভৎস পিকচার আমরা দেখেছি, যে মানে যেভাবে ছাত্র জনতার উপরে মানে গুলি বর্ষণ হয়েছে, এত লোক মারা গেছে, ওগুলো তো এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল। তো ওগুলো দেখার পরে বিবেক অনেক বাড়ছে, এবং আমার আপন কাজিন এই অলমোস্ট মানে বুলেটেরিতে মারা যাইতেছিল, ওর বুকে কিন্তু গান ধরা হয়েছিল, জাস্ট ভাগ্যক্রমে ও আল্লাহর হায়াত রাখছে, ও বেঁচে গেছে। আমার চাচাতো ভাই, উত্তরা, ওরা 10 নম্বর সেক্টরে থাকে, ওখানে খুব গন্ডগোল হয়েছিল, ওই টাইমে ও ক্রস ফায়ারের মধ্যে পড়ে গেছিল আর কি। তো যাই হোক, তো আমরা তারপরে এখানে ইকেতে যারা ছিলাম, আমরা যারা অ্যাক্টিভলি হোক প্যাসিভলি হোক, আমরা ওগুলা দেখে মন খারাপ করতাম, প্রতিবাদ করতাম, যেভাবে পারছে আর কি। হ্যাঁ, তো ওই টাইমে যারা ফরফ্রন্টে ছিল, এবং বিশেষ করে কয়েকটা ইম্পর্টেন্ট যে ছাত্র ছিল আর কি, যেটার মধ্যে ফরফ্রন্টে যারা ছিল, এখন নাম দলে কয়েকটা বলবো আর কি, যেমন সার্জিদ সাহেব, নাহিদ সাহেব, হাসনাত, হ্যাঁ, আসিফ, এবং যারা প্রমুখ ছিলেন ফরফ্রন্টে, এরা তো ইয়ং ছেলে বা মেয়েরা ছিল, অন্যান্য যারা মেয়েরা ছিল, সাহসী দুঃসাহসী মেয়েরা ছিল। তো এরা যখন এই বন্দুকের সামনে খালি হাতে বুক পাইতে আবু সাইদ প্রথমে শহীদ হলো, এই চিত্র দেখার পরে যারা বিবেকবান মানুষ আছে, এরা মানে সুস্থ বিবেক রাখা বা এটা ইমোশন ধরে রাখা খুব কষ্ট হয়ে গেছিল আর কি। তো আমিও ঠিক তাদের মধ্যে একজন। ওগুলা দেখার পরে আর আমার কি বলবো যে মানে বিবেক বা আমার যে ইমোশন, ওগুলো আমি ধরে রাখতে পারিনি। তো তখন 5 আগস্টের পরে সরকার পতন হলো, এই ইয়ং ছেলে মেয়েরা আসলো, তারা নতুন ইয়ং, হ্যাঁ, হঠাৎ করে আসলো উইদাউট এনি ব্যাকআপস। হ্যাঁ, তাদেরও তো গার্ডিয়ান দরকার, বা কথার কথা, যখন অন্য যারা সবাই যদি সহযোগিতা না করে, যেমন কয়েকদিন আগে হাদি বলছে যে হয়তো এমন সময় আসবে ওই ইনকলাব মঞ্চের, যে আমাদের সাথে অনেক লোক চলে যাবে। কেন চলে যাবে? যদি আমাদের মতো লোকেরা না দাঁড়ায় তাহলে তো চলে যাবে। তা আমরা সবাই দাঁড়ালে তো এরা টিকবে বা টিকতে থাকবে, বা এরা শক্তিশালী হবে। তো ওই থেকে ইন্সপায়ার্ড হয়েই আমি এই এনসিপির সমর্থনে যোগদান করেছি। Thank you very much, Vision Bhai. It's really motivating, and I'm sure যে আমাদের যারা অডিয়েন্স আছে ওনারা আপনার এই টেকস খুব ভালোভাবে নিবে, এবং যারা এখন আমাদের এনসিপির সাথে যুক্ত হয় নাই তারা আপনার আজকে এই কথা শুনে, কারণ আপনি একজন প্রফেশনাল ইন্ডিভিজুয়াল, ইউকেতে দীর্ঘদিন যাবত প্র্যাকটিস করতেছেন একজন ব্যারিস্টার হিসেবে, সেই জায়গা থেকে আপনি এই তরুণ এবং এই তারুণ্যের পাশে আপনার দেশের প্রতি দায় এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রতি দায় এবং দরদের জায়গা থেকে আপনি তরুণদের পাশে অবস্থান নিয়েছেন, তাদেরকে সাপোর্ট করার জন্য। হ্যাটস অফ মাই ব্রাদার, এন্ড উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আই উইশ যে আপনি আমাদের সাথে থাকবেন এবং এই তরুণ তারুণ্যের পাশে আরো দীর্ঘদিন যাবত থাকবেন। এখন আমরা যাচ্ছি আমাদের আরেক ভাই এবং সহযোদ্ধা মাকসুদুল শাকুর ভাই। ওয়েলকাম ওয়ান্স अगेन ভাই। আপনি আপনার জার্নিটা শেয়ার করবেন আমাদের সাথে, যে কেন আপনি এনসিপির সাথে যুক্ত হয়েছেন, এই গরিবের দলের সাথে। কারণ আমরা তো গরিব ভাই, আমাদের তো কোনো টাকা পয়সা নাই, আমাদের কোনো বড় গ্যাংস্টার নাই, আমাদেরকে টাকা পয়সা দেওয়ার মতো বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাই, বা কোনো আপনার বড় মাফিয়া টাইপের কোনো গ্যাং আমাদের নাই। সো এই গরিব দলের সাথে কেন আপনি যুক্ত হলেন, যদি আপনি একটু কাইন্ডলি আমাদেরকে একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কমরেড হিমেল ভাই, থ্যাংক ইউ কমরেড মিজান ভাই, সিনিয়র ভাই। আমাদের আসলে আমরা আসছিলাম প্রবাসীতে থাকবো, মাঝে মাঝে দেশে যাব। হ্যাঁ, দিস ইজ আওয়ার প্ল্যান। হ্যাঁ, যে আমরা ইন পলিটিক্স ইনভলভ হবো, এটা কোনো সময় মানে বিশ্বাস হয় নাই। এটা দেখা গেছে 2014 সালে আমরা যখন পলায়নকারী সরকার, এটাকে যেটা বললেন যে এমন সরকার পালায় গেছে, ওই সরকার যখন শুরু করলো যে রামপাল প্রজেক্ট, তখন আমাদেরকে রাস্তায় নামতে হইলো। হ্যাঁ, সো আমি ফ্রন্টলাইনের প্রোটেস্টে ছিলাম ওই সময়। হ্যাঁ, সো এরপরে আমরা দেখছি যে এক বালিশ কিনতে
20 লাখ টাকা 40 লাখ টাকা খরচ হচ্ছে, পর্দা কিনতে 1 কোটি টাকা খরচ হচ্ছে, মানে I can remember, এমন yeah. কিছু এরকম কোনো ফানি ফানি জিনিসগুলা ওরা করতেছিল যে একটা যেই জিনিসের দাম হচ্ছে 200 টাকা 300 টাকা, ওইটার দাম হয়ে লাখে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা এও দেখছি যে ফরিদপুরে এক ছাত্রলীগের সেক্রেটারি 200 কোটি টাকার মতো সে হুন্ডি করতেছে। তো তখন আমরা চিন্তা করলাম যে ওকে, ঠিক আছে, আমাদেরও তো মাঠে নামতে হবে, আমাদেরও কোনো কথা বলতে হবে, কারণ এটা তো আমাদের, আমরা যে টাকাটা পাঠাই দেশে, হ্যাঁ, ওই টাকাটার একটা পার্সেন্টেজ ওরা দুর্নীতি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং একটা মাত্র মানে একটা দলেরই একটা ছোটখাটো একটা ছাত্রলীগের সেক্রেটারি এত টাকা সে যদি বানাইতে পারে, তো একজন এমপি, হ্যাঁ, অথবা একজন কমিশনার, হ্যাঁ, অথবা একজন ইউনিয়নের সভাপতি, এক একজনের মানে টাকার ফিরিস্তি অনেক। তো তখন আমরা চিন্তা করতেছিলাম যে ওকে, আমাদের প্রোটেস্ট করতে হবে। এবং এরপরে আমাদের ইউকেতে আমার বিগেস্ট প্রোটেস্ট ছিল হচ্ছে নিরাপদ সড়ক চায়ের সময়। এবং তখন আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চারা কিভাবে রাস্তায় নেমে আসে, হ্যাঁ, আমাদেরকে প্রোটেস্ট শিখায় দেয়। তো তখন বুঝতে পারছিলাম যে একটা চেঞ্জ আসবে। হ্যাঁ, এই বাচ্চাদেরকে যদি একটু সময় দেওয়া যায়, হ্যাঁ, এরাই একসময় এই ডিক্টেটর হাসিনাকে ফালায় দিবে। হ্যাঁ, এবং আসলে এটা হয়েছে 2024 জুলাই মাসে আমরা দেখতে পাইছি যে ফার্স্টে 9 দফা, তার 11 দফা, হ্যাঁ, তারপরে যখন 1 দফা দিল, হ্যাঁ, আমরা একটা সময় বলছি যে এরা টিকটকের জেনারেশন, তারা কোনো কিছুই করতে পারবে না। বাট এই জেনারেশনটাই দেখাই দিচ্ছে যে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে একসাথে থাকতে হয়। হ্যাঁ, যখন আমরা দেখছি ডিবি হারুনের অফিসে তাদেরকে নিয়ে গেছে, তারা হাত দিয়ে সিগন্যাল দিয়ে বুঝাই দিচ্ছে যে যে স্টেটমেন্ট আমরা দিচ্ছি, এই স্টেটমেন্টটা হচ্ছে গান পয়েন্টে রাখা স্টেটমেন্ট। ওইখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে এমন একটা সিচুয়েশন আসতেছে যে আমাদের একটা পলিটিক্স ইয়ে করতে হবে। আমি একটা পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম, বাট 5ই আগস্টের পরে আমি রিয়েলাইজ করছি যে আই ওয়াজ ইন দ্য রং ডাইরেকশন, এভরিথিং নট গোনা চেঞ্জ। এবং ফার্স্টে তো আসলো জাতীয় নাগরিক কমিটি, তো ওইখানে আমি ছিলাম। হ্যাঁ, কারণ ওইটা তো কোনো পলিটিক্যাল ইয়ে হয় নাই। তো আমি দেখতে পাইছি যে সারা পৃথিবী থেকে ডায়াসপোরা মেম্বাররা কিভাবে অ্যাটেন্ড করতেছে এবং কোয়ালিফিকেশন, তাদের চাওয়া পাওয়া কি। হ্যাঁ, কোনো সময় আমরা চিন্তা করি নাই যে এই লোকটা এই ডায়াসপোরা কমিটিতে আসবে বাংলাদেশকে চেঞ্জ করার জন্য। আমরা এখন বলতেছি যে বাংলাদেশ 2.0, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে অনেক আগে, বাট 2.0 দিয়ে আমরা বোঝাতে যাচ্ছি যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেই স্বাধীনতা আমরা পেয়েছি ওই স্বাধীনতার পূর্ণ আশ্বাসটা আমরা পাচ্ছিলাম না। তো এই ছাত্রদের যে অভ্যুত্থানের পরে আমরা বুঝতে পারছি যে না, এখন সামথিং উইল বি চেঞ্জ। আমরা দেখতে পাইছি তাসনিম জারার মতো মানুষ, হ্যাঁ, তারা এই ইংল্যান্ডের এই লাক্সারিয়াস লাইফ থেকে ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে গেছে এবং মাঠ পর্যায়ে কাজ করতেছে। হ্যাঁ, মিশে গেছে মানুষের সাথে। আপনারা যদি দেখেন যে ওরা যে 30 দিনের বলে রোড শো করলো, রোড শোর মধ্যে মানুষজন ওদেরকে ধরতে পারতেছে, হ্যাঁ, হাতে ধরে বলতে পারতেছে যে আমরা ক্ষমতা দেখেছি নেমে আপনারা এসেছে কি। জনতার কাতারে। এক্স্যাক্টলি, জনতার কাতারে নেমে এসেছে। হ্যাঁ, আমার লাইফে এরকম কোনো সময় আমি দেখি নাই যে এরকম রাস্তার মধ্যে এইভাবে একজনের সাথে ইয়ে করা। এখন নতুন করে আবার তারা শুরু করেছে বলে ভাসানির সময় হয়েছিল লাস্ট, উনি আপনার পথযাত্রা করেছিল যে আমাদের এই যে খুব সম্ভবত এই যে ভারতের সাথে যে আমাদের একটা ইয়া ছিল না, বাদ নিয়ে একটা আপনার, হ্যাঁ হ্যাঁ, বাদের জন্য পদযাত্রা করছিল। ওইটা তো একটা সার্টেন, হ্যাঁ, ওইটা তো সার্টেন মাত্র একটা একটা র্যালির মতো করছিল। বাট এইবার যে এনসিপি যেটা করেছে, হ্যাঁ, এনসিপি যেটা করছে যে বাংলাদেশের সবগুলা জেলায় ওরা গিয়েছে। হ্যাঁ, এখানে মাঝখানে কোশ্চেন আসছে তারা কেন টঙ্গি পাড়ায় গেছে। হ্যাঁ, তো এটা বাংলাদেশের, এটা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য না, হ্যাঁ, এটা বাংলাদেশেরই একটা জেলা। তো অবশ্যই তাদের যাওয়া উচিত ছিল এবং তারা গিয়েছে। বাট এখানে একটা অকারেন্স হয়েছে, মেবি আস্তে ধীরে এটা রিকভার করবে। তো আমি দেখতে পাইছি যে এই ছাত্রদের আন্দোলন অভ্যুত্থানের পরে যে এই দলটা হ্যাভ এ ফিউচার। তো এই কারণেই আমি এনসিপির সাথে যুক্ত হয়েছি এবং আমার যত ফুল ফোর্স, আমার যত ইয়ে আছে, আমি সবকিছু দিয়ে সাহায্য করে যাচ্ছি যাতে হচ্ছে বাংলাদেশ 2.0 যাতে আসলে একটা সার্থক 2.0 হয়ে আসে
এই কারণে। Fantastic. Well said, bhai. Well said. Once again, hats off to both my comrades and join from Manchester and London. এবং আশা করি যে আপনাদের মতো যারা আছেন এবং এই যে একজন হচ্ছে প্রফেশনাল ইন্ডিভিজুয়াল, আপনি এতদিন যাবৎ শাকুর ভাই ইংল্যান্ডে আছেন, সেই জায়গা থেকে কখনোই আপনি পলিটিক্যাল পার্টির সাথে তেমন ভাবে যুক্ত হন নাই, সেই জায়গা থেকে আপনি এই তারুণ্যের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির সাথে আপনি সংযুক্ত হয়েছেন। তরুণ এবং তারুণ্যের প্রতি ভালোবাসা, ভালো লাগা, দায় এবং দরদের জায়গা থেকে such a wonderful journey and fantastic and motivating story, I would say. So আজকে আমাদের যে বিষয় বা আলোচনার বিষয় হচ্ছে, আপনারা জানেন যে এনসিপি 24টা দফা দিয়েছে যে বাংলাদেশ বা নতুন বাংলাদেশ 2 কিভাবে ওনারা দেখতে চাচ্ছে, ওনাদের চোখে বাংলাদেশ 2 কিরকম হতে পারে, এমন 24টা দফা ওনারা এই জাতির সামনে উন্মোচন করেছে। সেই 24টা দফার আমরা 22তম দফা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দফা ইন টার্মস অফ প্রবাসীদের নিয়ে যে আপনার কথা বলা হয়েছে, প্রবাসীরা কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের কনটেক্সটের মধ্যে, এটা একটু বলে নেই। মোর অর লেস 1,80,00,000 থেকে 2 কোটি প্রবাসী বাঙালি ডকুমেন্টেড এন্ড আনডকুমেন্টেড মিলিয়ে, এটা কোটেড এন্ড আনকোটেড, there is so many evidence and there's so many statistics, so taking into consideration of everything, আপনার 1,80,00,000 থেকে প্রায় 2 কোটি প্রবাসী বাঙালি পৃথিবীর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা প্রতি মাসে প্রায় মিনিমাম 2 বিলিয়নের মতো রেমিটেন্স বাংলাদেশের মধ্যে পাঠায় বা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে পাঠায়। আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই 2 বিলিয়ন আপনার যখন ইউএসডি ওনারা বাংলাদেশের মধ্যে পাচ্ছিল না, তখন কিন্তু ওনারা তীর্থের কাকের মতো, ভিক্ষুকের মতো কিন্তু এই স্বৈরাচারী ফ্যাসিবাদের আমলের যে পতিত জুনায়েদ আহমেদ পলক, ওনারা কিন্তু 5% পর্যন্ত প্রণোদনা দিয়ে আমাদেরকে এক ধরনের প্রলোভন দেখিয়েছিল যেন আমরা বৈধ চ্যানেলের মধ্যে টাকা পাঠাই, ওনাদেরকে যেন চাঙ্গা রাখতে পারি, ওনারা যেন ওনাদের যেই দুর্নীতি যেন অব্যাহত রাখতে পারে। প্রবাসীরা কিন্তু ওনাদের এই আপনার অ্যাপিলের মধ্যে সাড়া দেয় নাই। সুতরাং সেই প্রবাসীরা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যখন ছাত্র জনতার উপরে এই বর্বরচিত, এই জালিম ফ্যাসিবাদ সরকারের বর্বরচিত হামলা হয়, তখন কিন্তু প্রবাসী বাঙালিরা মন এবং মননে যে ওনারা জুলাই গণ অভ্যুত্থান ধারণ করে, ওইটা কিন্তু ওনারা প্রমাণ করে দিয়েছিল এই আপনার রেমিটেন্স শাটডাউনের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে। কেন গুরুত্বপূর্ণ বললাম? যে সকলের পরিবার, ভাই ব্রাদার, ফ্যামিলি, অনেকের ওয়াইফ, বাচ্চা কাচ্চা বাংলাদেশের মধ্যে থাকে, সেই জায়গা থেকে ওনারা বাংলাদেশের প্রতি, বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের প্রতি দায় দরদ এবং দেশের এই প্রয়োজনে স্বৈরাচারী শেখ হাসিনার গদিকে মসনদকে যেন আপনার নাড়িয়ে দিতে পারে, সেই জায়গা থেকে কিন্তু এই প্রবাসী বাঙালিরা রেমিটেন্স শাটডাউন করেছিল। সুতরাং সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে আজকের আলোচনা হবে, প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার, যেটা হচ্ছে এনসিপির 22তম দফা। তো সেই দফা নিয়ে আমরা প্রশ্ন করার আগে আমরা আগে জানি যে আমাদের এই ন্যাশনাল সিটিজেন পার্টি ওনাদের 22তম দফার মধ্যে কি বলেছে, দেন আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা সহজে সেই উত্তরটা দিতে পারবেন। অ্যাজ এ মেম্বার অফ দি এনসিপি আপনারা হয়তো আপনাদের কাছ থেকে আমি মানে উত্তর চাবো, আপনাদের মতো করে আপনারা উত্তর দিবেন একজন মেম্বার হিসেবে as well as a citizen of বাংলাদেশ হিসেবে। ওকে, আমরা মনে করি প্রবাসী বাংলাদেশিরা কেবল রেমিটেন্সের উৎস নন, তারা রাষ্ট্রের সম্মান, সংগ্রাম ও পুনর্গঠনের অন্যতম অংশীদার এবং বিদেশে বাংলাদেশের দূত। গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। জুলাই গণ অভ্যুত্থানে যে 1.5 কোটির বেশি প্রবাসী অসামান্য ভূমিকা রেখেছেন, আমরা সেই অবদানকে যথাযোগ্য রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করব। আমরা প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে কাজ করব। কোন প্রবাসী শ্রমিক মারা গেলে তার মরদেহ হয়রানি মুক্ত ভাবে দেশে আনার ব্যবস্থা নেব এবং তার পরিবারকে সর্বপ্রকার সহায়তা প্রদান করব। প্রবাসীদের জন্য ভোটাধিকার, দূতাবাস ও বিমানবন্দরগুলোতে হয়রানি মুক্ত সেবা, জরুরি সহায়তা তহবিল, দেশে নিরাপদ বিনিয়োগ ও ডিজিটাল সরকারি সেবা নিশ্চিত করব। দেশে ফিরে আসা কিংবা সংকটে পড়া প্রবাসীদের জন্য থাকবে পুনর্বাসন ও সম্মানজনক কর্মসংস্থানের বন্দোবস্ত। আমরা মানব পাচার রোধ এবং বিদেশে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ ও মানবাধিকার সুরক্ষায় সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করব। আমরা একই সাথে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেব। এর মানে হচ্ছে যে প্রবাসী যোদ্ধা যারা বাংলাদেশের বিদেশের মধ্যে আছে, ওনাদেরকে এনসিপি চাই ভোটের মধ্যে নিয়ে আসার জন্য এবং রাষ্ট্রীয়
এই রাষ্ট্র পরিচালনার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য, যেটা আমি মনে করি যে এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি এন্ড পলিটিক্যাল পার্টি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এবং একটা বোল্ড ডিসিশন নিয়েছে, যেটা বিগত দিনে কোনো গতানুগতিক আমাদের যে পলিটিক্যাল পার্টি আছে ওরা এই সাহসটুকু কিন্তু দেখাতে পারে নাই। সো আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার মিজানুর রহমান মিজান ভাইয়ের কাছে, যে এনসিপি বলেছে প্রবাসীরা শুধু রেমিটেন্সের উৎস নন, দেশের সম্মান ও সংগ্রামের অংশীদার। সাধারণ মানুষ যেন বুঝতে পারে এর মানেটা আসলে কি, যদি আপনি আমাদেরকে একটু প্রিসাইজলি বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Mr. Himal. It's a very important question. তোমাকে একটু ইনফরমেশন শেয়ার করি, সেটা হলো এই লাস্ট মার্চ মাসেতে আর কি আমি বাংলাদেশে গিয়েছিলাম। তখন আমি বাংলাদেশে একটা প্রেস কনফারেন্স করেছি এই প্রবাসীদেরকে নিয়ে, যেটা 9 দফা দাবি তুলেছিলাম আর কি। হ্যাঁ, তো সিমিলার দাবিটাই আমি এনসিপি কেও ধন্যবাদ জানাচ্ছি বা থ্যাঙ্কস জানাচ্ছি যে এই প্রস্তাবনা তাদের ম্যানিফেস্টোর মধ্যে রাখার জন্য, যারা সমন্বয়ক আছেন। এটা আমাদের যারা প্রবাসী আমরা থাকি, এখানে বলতে গেলে অনেক ডিসকাশন হবে, কিন্তু আমি সংক্ষেপে বলতেছি। আমাদের একটা মেজর একটা কন্ট্রিবিউশন প্রতি মাসে বাংলাদেশে গড়ে প্রায় $2 বিলিয়ন করে ঢুকতেছে। খেলা কথা না, অনেক টাকা, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি বা জিডিপির একটা বিশাল একটা অংশ বাংলাদেশে, যেটা বাংলাদেশের অর্থনীতি চাকাকে ঘুরাচ্ছে এবং দেশকে সফলতার দিকে বা স্বাবলম্বীর দিকে নিয়ে যাচ্ছে। তো এটা আমাদের ক্রেডিট। এখন আমরা টাকা দিব, ফাইন্যান্স করব, কিন্তু আমরা ইন রিটার্ন কিছু পাবো না, সেটা কিভাবে হয়? তুমি ইভেন জেনারেল যদি ডেইলি দৈনন্দিন একটা জীবনে আমাদের অনেক আমরা কন্ট্রাক্ট এন্টার করি, যেমন দোকানে যে একটা জিনিস কিনি, হ্যাঁ, আমরা টাকা দিই, বিনিময়ে একটা জিনিস নেই, হ্যাঁ, আদান প্রদান হয়, এটাকে তো কন্ট্রাকচুয়াল অব্লিগেশন বা কন্ট্রাক্ট বলা হয়। তা আমরা টাকা দিচ্ছি, কন্ট্রিবিউট করতেছি দেশে, কিন্তু আমরা তো দেশে কিছু নিচ্ছি না। তো আমরা যদি কন্ট্রিবিউট করতে পারি আর আমাদের একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের কারণে দেশ স্বাবলম্বী হচ্ছে বা দেশ চলতেছে বা অনেক কিছু উপকার হচ্ছে দেশের, তাহলে আমরা রিটার্ন কি পেলাম? অলমোস্ট কিছুই না। আবার মেক ম্যাটার ইভেন ওয়েস, আমরা যখন দেশে যাই তখন আমরা নানান ভাবে হয়রানি শিকার হচ্ছি। তো এই জিনিসগুলো তো তুলে ধরতে হবে, আর এই জিনিসগুলো কিন্তু মানে অমীমাংসিত সত্য বা এটাই মানে ইটস নট বিন সেটেলড ইয়েট। হ্যাঁ, এগুলা সর্ট আউট করা উচিত, সলভ করা উচিত। তা না হলে কেমনে হবে বলো? আমরা একটা সিগনিফিক্যান্ট একটা লোক বিদেশে বলছে নিয়ারলি 2 কোটি মানুষের মতো 20 মিলিয়নের মতো বাংলাদেশি বিদেশে আছেন আর কি। হ্যাঁ, তো তাদের সাথে ফ্যামিলি ইনভলভ আছে কয়েক কোটি, তাই না? প্রত্যেক ফ্যামিলিতে তো বাবা মা হয়তো ভাই ব্রাদার বা ওয়াইফ বাচ্চা আছেন, তো অনেক লোক এটার উপর নির্ভরশীল। তো আমরা যে রেমিটেন্স যোদ্ধা, আমরা যে পয়সা দিচ্ছি বা আমরা যে কন্ট্রিবিউট করতেছি, এটার একটা যথাযথ সম্মান বা একটা কিছু একটা প্রতিদান দেওয়া উচিত বা হওয়া উচিত আর কি। এটাকে বলা হয় রিসিপ্রিকেশন। তো সেটা কি আমাদের প্রথমে দাবি তুলছে, আমাদের অ্যাটলিস্ট ন্যূনতম ভোটার রাইটটা দেওয়া উচিত আর কি, যে আমরা অ্যাটলিস্ট ভোটে পার্টিসিপেট করতে পারি। তাহলে তো বলতে পারবো যে না, দেশের কিছু একটা ডিসিশন মেকিং এ আমরাও কিছু পার্টিসিপেট করতে পেরেছি। ওইটা ভেবে নিজেকে সান্ত্বনা দেওয়া আর কি। টাকা পয়সা নাই পেলাম, কিন্তু এটা তো একটা বিশাল সান্ত্বনা যে না, আমি অ্যাটলিস্ট দেশের নির্ণয়, ভাগ্য নির্ণয়ের, হ্যাঁ, দল বা রাষ্ট্র বা ক্ষমতা যারা যাবে তাদের নির্ণয়ের আমিও এটা পার্টিসিপেন্ট ছিলাম। তারপরে আমরা বিদেশে থাকি, তাতে কি হলো? আমরা বাংলাদেশি নাগরিক না, আমরা ডিউয়াল ন্যাশনাল না? তো যদি বাংলাদেশিরা রিপ্রেজেন্ট করতে পারে, আমরা তো যারা বাংলাদেশে জন্ম হয়েছি বা ডিউয়াল ন্যাশনাল আছে, তাদেরকে তো সেই রাইট দেওয়া উচিত, প্রিভিলেজ দেওয়া উচিত। বিশেষ করে যে শুধু ভোটার দিকের না, যে রাইট টু রিপ্রেজেন্ট আর কি, যেটা আমরা আমার 9 দফার দাবির মধ্যে, যেটা তোমাকে নিয়ে ইমালের সাথে আমি আগে ডিসকাস করেছিলাম একসময়, বা আমরা অনেক সলা পরামর্শ করেছি, যে রাইট টু রিপ্রেজেন্ট মানে আমাদেরকে শুধু ভোটাধিকার না, সাথে সাথে আমাদেরকে ওখানে মানে এমপি, মিনিস্টার বা রাষ্ট্র ক্ষমতা সেই রাইটও দিতে হবে। কেননা আমরা কি উই এনি লেসার দ্যান এনি বাংলাদেশি? নো, probably we are more Bangladeshi than Bangladeshi because we are patriot and our বিদেশে থাকে কিছু নিচ্ছি না, আমরা দিচ্ছি, তো আমাদের কন্ট্রিবিউশন মোর। তো আমাদের দাবিও আর বেশি থাকা উচিত। সেই জায়গায় আমাদেরকে সব দিকে বঞ্চিত করা হচ্ছে, না ভোটার রাইট দেওয়া হচ্ছে, হ্যাঁ, না আমাদেরকে এমপি মিনিস্টার হওয়ার কোনো রাইট দেওয়া হচ্ছে বা প্রিভিলেজ দেওয়া হচ্ছে বা অনেক কিছু। তারপরে তো এয়ারপোর্টের হয়রানি যা যা আছে, তো এত আমি বাকিটা আমার সিনেমাবাজন ভাই সাকুর উপরে রাখলাম, সেও ডিসকাস করবে। তো আমাদের এই কন্ট্রিবিউশন গুলা তো বৃথা যেতে পারে না। একটা টাইম আছে, এগুলা কিন্তু গত
54 বছর পর্যন্ত এই যে দিমু বলছে, হ্যাঁ, মুলা ঝুলাই রাখতেছে, কিন্তু কিছু বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু ইটস অ্যাবাউট টাইম, yeah, it's about bloody time that we get these things done basically, yeah, and we should push forward, and alhamdulillah আমাদের সাথে এনসিপি যদি এটা আরো করেন, বলিষ্ঠ সরই করেন, তাহলে আশা করি এটা বাস্তবায়ন হবে, এবং আমাদের যে প্রবাসীদের যে একটা লং আউটস্ট্যান্ডিং যেটা একটা ড্রিম ছিল, সেটা আশা করি যে বাস্তবে রূপ নিবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ মিজান ভাই ফর ইউর প্রিসাইজ আনসার। শাকুর ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো আপনাদের যে এনসিপি ওনাদের ইশতেহারের মধ্যে কি বলেছে ওটা আমি পড়েছি। সো এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। সো ন্যাশনাল সিটিজেন পার্টি কেমন ধরনের স্বীকৃতি দিতে চায় বলে আপনি মনে করেন? আপনার ভাষ্য মতে কি মনে হয়? আমরা অলরেডি দেখেছি যে স্বীকৃতি তো দিয়েছে এই 24 দফার মধ্যে একটা দফা, এবং তো আমরা অন্যান্য যাদের দফা দেখেছি কোথাও প্রবাসীদের নিয়ে কোনো কথা ছিল না। আমি অনেকগুলো অ্যানালাইসিস করছি, কোথাও আমি দেখতে পাইনি কোনো প্রবাসীদের নিয়ে কোনো কথা আছে। হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা এতটুকুই, হ্যাঁ এতটুকু দিয়েই শেষ করছে। বাট ওদেরকে কি কি সুযোগ সুবিধা দিতে পারে, আসলেই জুলাইতে তাদের অবস্থান কি ছিল না ছিল এটা। এবং আপনারা রিসেন্টলি যদি দেখতে পান যে আমরা জানতে পেরেছি যে ডক্টর ইউনূস এক 188 আমাদের প্রবাসী শ্রমিক যে দুবাইতে অ্যারেস্ট হয়েছিল জুলাই আন্দোলনের সময়, তাদেরকে উনি রিলিজ করতে হেল্প করছে। বাট আমরা রিসেন্টলি জানতে পারছি যে আরো 25 জন আমাদের ডাটাবেজ অনুযায়ী, এনসিপি ডাটাবেজ অনুযায়ী আরো 25 জন দুবাইয়ের প্রিজনে আছে। সো তাদেরকে বের করে আনার জন্য হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, এবং আমাদের ডেলিগেটেড পার্সন দুবাইতেও গিয়েছে, হাইকমিশনের সাথে যোগাযোগ করছে, এবং এটার প্রসেস অন দা ওয়ে চলতেছে। কারণ আপনার বুঝতে হবে যে এই দুবাইয়ের এই জুলাই যোদ্ধারা কারা। তারা আসলেই ক্লাস 5 পাস 6 পাস মেবি কেউ পড়াশোনাই করে নাই, ওরা গেছে এখানে শ্রমিক হিসাবে। কিন্তু যখন দেখতে পাইছে যে একটা স্টুডেন্টের গায়ে গুলি লাগতেছে, হ্যাঁ, যে একটা বাচ্চা, হ্যাঁ 4 বছর 5 বছরের বাচ্চার গায়ে গুলি লাগতেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে, তো এটা দেখে তারা থাকতে পারে নাই, তারাও রাস্তায় নেমে এসেছে। মিডল ইস্টের রুলস হচ্ছে গিয়ে যে আপনি কোনো প্রোটেস্ট করতে পারবেন না, কিন্তু তারা এই জিনিসটা বুঝতে পারেনি। হ্যাঁ, তারা যেহেতু ওদের শিক্ষা ওনারা একটু কম ছিল, ওনারা বুঝতে পারেন, রাস্তায় নেমে এসেছে, এবং এই কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে প্রিজনে পাঠানো হয়, তাদের এক একজনের 10 বছর থেকে 20 বছরের জেল হয়, এবং বলা হয়ে থাকে যে তারা এই প্রিজনের যে ওদের সাজা হওয়ার পরে তাদেরকে দেশে পাঠায় দেওয়া হবে। তো 188 জন চলে গেছে, মানে 25 জন রয়ে গেছে, এবং 25 জনের বাবা মাদের আকুতি একটাই যে আমার ছেলেকে আমার কাছে ফিরায় দাও, ওর বিদেশকরণ লাগবো না। হ্যাঁ, দ্যাটস এক্স্যাক্টলি দ্য থিং ইজ, ওর বিদেশকরণ লাগবো না, হ্যাঁ আমার ছেলেকে ফিরায় দাও। সো আমাদের এনসিপি ওদেরকে নিয়ে চিন্তা করছে মাত্র 25 জন, আমরা চিন্তা নাও করতে পারতাম, কিন্তু আমাদের পার্টি, হ্যাঁ এনসিপি ওদেরকে নিয়ে চিন্তা করছে দেখেই একটা ট্রান্সফোর্স করা হয়েছে, এদেরকে ছাড়াই নিয়ে আসার জন্য ডেডিকেটেড পার্সনকে পাঠানো হয়েছে, এবং কাজ চলতেছে। তো এর থেকে বোঝা যায় যে প্রবাসীদের নিয়ে এনসিপি চিন্তা করতেছে। হ্যাঁ, অনলি যে না যে কানাডাতে যারা উচ্চশিক্ষিত, আমেরিকাতে যারা উচ্চশিক্ষিত, ইউকেতে যারা উচ্চশিক্ষিত, হ্যাঁ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার, তাদেরকে নিয়েও না, সবাইকে নিয়ে, মানে আমরা সবাইকে ক্লাস হিসেবে চিন্তা করতেছি, আমরা সবাই মানুষ, হ্যাঁ প্রবাসী বাংলাদেশি মানুষ, ওইখান থেকে ওদের চিন্তাধারা, এবং ওদেরকে নিয়ে আসার জন্য আমরা প্রসেস শুরু করছি। তো অবশ্যই প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিতে চাইছে দেখে এই স্টেপটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এবং আমরা দেখতে পাইছি হ্যাঁ স্টেপের জন্য আমরা কি কি করতেছি। হ্যাঁ, এবং অন্যান্য দেশেও যারা আছে তাদেরকেও ইন্সপায়ার করতেছে যে এদেরকে ছাড়ানোর জন্য আমরা আরো কি কি করতে পারি না করতে পারি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ শাকুর ভাই, খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি প্রবাসে বা বিশেষ করে মিডল ইস্টের যে ইস্যুটা আপনি নিয়ে আসছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল যে জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদানকে কিভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা অন্যতম একটা বুলেট পয়েন্ট ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। মিজান ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রবাসী শ্রমিকরা অনেক কষ্ট করে বিদেশের মধ্যে, এটা এনসিপি আপনার রেকগনাইজ করেছে ওনাদের আপনার ইশতেহারের মধ্যে, বিদেশে কাজ করে ওনারা অনেক কষ্ট করে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে
তাদের কল্যাণ নিশ্চিত করতে বাস্তবে কি করা সম্ভব বলে আপনি মনে করেন, যদি একটু প্রিসাইজলি আমার সাথে শেয়ার করতেন। কারণ এনসিপি কিছু একটা করতে যাচ্ছে, বাট আপনার দৃষ্টি মতে কি কি করা যেতে পারে, একটু প্রিসাইজলি প্লিজ। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস আর কি। কেননা হয়েছে কি, অনেক প্রবাসী যখন হঠাৎ করে বাংলাদেশে যান, তারা হয়তো দেখা গেছে অনেক বছর পরে যান আর কি, তো অনেক কিছু থেকে তারা ডিটাচড হয়ে যান, তারা অনেক কিছু হয়তো জানেন না, বা যারা ওখানে ছিল অনেকের সাথে পরিচয় অনেকটা হারায় ফেলে, কন্ট্যাক্ট হারায় ফেলে। তো সাডেনলি একটা লোক অসুস্থ হলে কোথায় যাবে, কি করবে, বা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গেলে তাদের, যেহেতু তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের কন্ট্রিবিউশনে বাংলাদেশে একটা বিশাল একটা ইকোনমির চাকা ঘুরতেছে। তো তাদের জন্য সাম সর্ট অফ ইন্স্যুরেন্স পলিসি হোক বা কিছু একটা ব্যবস্থা করা। কেননা তারা যে টাকাটা পাঠাচ্ছে প্রতি মাসে, ধরে নেন যে সেটা একটা ইনস্টলমেন্টের মতো। যেমন এই দেশে আমরা ইন্স্যুরেন্স করি না, আমরা লাইফ ইন্স্যুরেন্স করতেছি, আমরা হেলথ ইন্স্যুরেন্স করতেছি, হ্যাঁ, সিকনেস ইন্স্যুরেন্স করতেছি আর কি, অফ ওয়ার্ক এগুলা। আমরা মান্থলি একটা কন্ট্রিবিউশন করতেছি, তাই না? এটা আমরা মান্থলি আমাদের একটা পেমেন্ট যাচ্ছে আর কি ইনস্টলমেন্টে। তো যারা প্রবাসীরাও যারা পয়সা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে দেশে, এটাও তো ওইভাবে একটা অংশ, একটা মেডিকেল খাতে দরকার সরকার সেটা কন্ট্রিবিউট করে নিতে পারে অ্যাজ এ মেডিকেল ইন্স্যুরেন্স হিসেবে। তাহলে হবে কি, যে দেশে গেলে তারা যদি কোনো প্রকার অসুস্থ হয়, তাহলে ইমিডিয়েট তাদেরকে সেই ফ্যাসিলিটিসটা দেওয়া এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বা ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে ইমিডিয়েটলি যদি কোনো ফাইন্যান্সিয়াল হেল্প লাগে, তারা সেই ইন্স্যুরেন্সের মাধ্যমে কভার করতে পারবে। এটা নিয়ে অনেক ডিটেলস আলাপ আলোচনা আছে, আমি এটা নিয়েও আমার ওই 9 দফা দাবির মধ্যে আমি তুলে ধরেছি যে, এবং ভবিষ্যতে আল্লাহর মধ্যে কোনো পজিশন বা রাষ্ট্র ক্ষমতা যেতে পারি, তাহলে আমি এটার উপর গুরুত্ব দিব আর কি, এবং এটা আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি সরকারকে এটা রেকমেন্ড করব যে এরকম করে একটা ব্যবস্থা করা উচিত, এবং এমন কিছু করা উচিত যে প্রত্যেক ডিস্ট্রিক্টে, প্রত্যেক থানায়, উপজেলায়, গ্রামে যে কোথায় কি ক্লিনিক আছে, নাম্বার আছে, তাদের সাথে সেইভাবে একটা ব্যবস্থা করে দেওয়া, যাতে করে এটা পাবলিকলি ওয়াইডলি অ্যাভেলেবল থাকে আর কি। হ্যাঁ, এটা দরকার ইউটিউবে প্রচার করা উচিত, ফেসবুকে হোক বা এই ইন্টারনেটে ওয়াইডলি অ্যাভেলেবল করা, লিস্ট দিয়ে দেওয়া, যে যাতে করে সে যখন নিজের দেশে যাবে, নিজের দেশ সম্পর্কে বা এরিয়া সম্পর্কে তার অনেক ধারণা থাকবে, নাম্বার থাকবে, ওগুলা সে অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাই জানে যে নিশ্চিত আমি দেশে গেলে কোনো সুবিধা অসুবিধা হলে, আমি যদি কোনো আইনি সহায়তা লাগে, তো প্রশাসনের এই নাম্বার আমার কাছে আছে, আমি প্রশাসনের থেকে সাহায্য পাচ্ছি। শারীরিকভাবে অসুস্থ হলে আমি শারীরিকভাবে এই ডক্টর থেকে আমি ট্রিটমেন্ট গুলা পাচ্ছি আর কি। এগুলো থাকলে দেশের একটা ভাবমূর্তি পরিবর্তন, অন্যরকম একটা চেঞ্জ হয়ে যাবে আর কি। এবং প্রবাসীরাও উৎসাহ নিয়ে দেশের প্রতি আরো আগ্রহীত হবে, আরো তারা হাসি মুখে, মানে কি বল, খুশি হয়ে কন্ট্রিবিউট করবে। আগে যদি 5 টাকা দিত, দেখা যেত আরো 2 টাকা বেশি দিব আর কি, যে না, আমার দেশ আমাকে কিছু রিটার্ন দিচ্ছে। ইটস গিভ এন্ড টেক। দ্যাটস রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমাদের জন্য। কারণ আমরা আর যাই করি, আমরা কষ্ট করতেছি, আমরা কাজ করতেছি, আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফান্ডামেন্টাল একটা রাইটস। আমি মনে করি যে মানুষ সকলে চায় সুস্থ জীবন যাপন করার জন্য, এবং অ্যাটলিস্ট যেন আপনার নিরাপদ থাকে, সুস্থ থাকে, চিকিৎসা যে একটা মৌলিক যে আপনার অধিকার, এই জিনিসটা যেন ওনারা আপনার এনশিওর করতে পারে, সেটা হোক দেশে হোক বাংলাদেশের মধ্যে, সব জায়গায় ওনারা এই ব্যাপারটা এনশিওর করতে চায়। সো ডেফিনেটলি আপনার এই প্রস্তাবটা ভালো, যে যদি ইন্স্যুরেন্স থাকে, ওই ইন্স্যুরেন্সের মাধ্যমেও কিন্তু আমরা প্রবাসীদেরকে এই সেবাটা দিতে পারি, অ্যাজ ওয়েল এজ যদি বাংলাদেশের সরকার থেকে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়, যে ইনিশিয়েটিভের মাধ্যমে যে প্রবাসীরা একটা কন্টিনিউয়াস একটা কন্ট্রিবিউশন বাংলাদেশের মধ্যে করতেছে, ওইটার একটা লয়ালিটি পে বাক হিসাবে হয়তো প্রবাসীদের জন্য একটা আপনার এই সেবাটা কন্টিনিউ করা যেতে পারে। এবং এটা যদি ভবিষ্যতে এনসিপি এই ধরনের উদ্যোগ নেয়, ডেফিনেটলি প্রবাসীরা এটাকে সাধুবাদ জানাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। থ্যাংক ইউ সো মাচ। শাকুর ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন যে বিদেশে যদি প্রবাসীরা মারা যায়, বিদেশে থেকে প্রবাসীদের লাশ বাংলাদেশে আনতে গেলে ওদের যে স্বজন, পরিবার, আত্মীয় স্বজন থাকে, ওরা খুবই এটা নিয়ে ফ্যাসাদের মধ্যে থাকে এবং খুবই প্রবলেমে পড়তে হয়। অনেক ধরনের জটিলতা, অনেক ধরনের আপনার প্রসেসের মধ্যে যে অনেকে অনেকভাবে হয়রানির মধ্যে পড়ে, রাইট? সো এই প্রসেসটাকে আসলে কিভাবে সহজীকরণ করা যায়, এবং আপনার ভাষ্য মতে এনসিপি কি ধরনের উদ্যোগ নিতে পারে বলে মনে করেন, বা আপনার ব্যক্তিগত ভাবনায় কিভাবে এটাকে সহজীকরণ করা যায় বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, ইটস এ রিয়েলি গুড কোশ্চেন। আমরা এরকম সিচুয়েশনে পড়েছি এখানে, হ্যাঁ, স্পেশালি কোভিড এর টাইমে, যখন ইউকে তে কেউ মারা গেছে, হ্যাঁ, সো তখন হচ্ছে গিয়ে আমরা ফান্ডিং কালেক্ট করছি তার ডেড বডি দেশে পাঠানোর জন্য, হ্যাঁ।
এবং রিসেন্টলি আমরা একটা দেখতে পেয়েছি যে মিডল ইস্ট সৌদি আরবে আহ, আমাদের এক প্রবাসী ভাই যখন মারা যায়, তো তার বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার ছেলেকে আনতে চান কিনা। তখন তার আনসার ছিল যে আমার ছেলে লাশ আনতে তো 5 লাখ টাকার মতো লাগবে। হ্যাঁ, ওটা তো আমি লোন কইরা, হ্যাঁ, মানুষের কাছ থেকে ধার দেনা কইরা 10 লাখ টাকা দিয়ে সৌদি আরব পাঠাইছি। হ্যাঁ, ওই ধারের দেনাই আমার শোধ হয় নাই, এখন যদি আমার ছেলের লাশ নিয়ে আসি আরো 5 লাখ টাকা খরচ। হ্যাঁ, তো আমার আর ছেলে পেরে নাই, আমারও বয়স হয়ে গেছে, আমি এই লাশ নিয়ে আসার পরে দাফন করার পর তো আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। হ্যাঁ, এই টাইপের সিচুয়েশন গুলা আমাদের এনসিপি সেন্ট্রালকে খুব কাছের থেকে বুঝায় দেওয়া। হ্যাঁ, কারণ নিশ্চয়ই তারা শুধু বাংলাদেশ নিয়েই জানে, বাট পৃথিবী এক একটা দেশে এক এক রকম সিচুয়েশন হয়। যেমন ইউকে তে কেউ যদি মারা যায়, হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন যে এখানে এনএচএস সবকিছু দেখাশোনা করে, ওরা জিজ্ঞাসা করে মারা যাওয়ার পরে যে আপনারা কি লাশ কি এই দেশের দাফন করবেন না বা দেশ অ্যাব্রোডে নিয়ে যাবেন। যদি অ্যাব্রোডে নিয়ে যাওয়া হয় তারা ওরা ট্রিটমেন্ট দিয়ে দেয় ওরকম ভাবে, যাতে হচ্ছে যে লাশটা থাকে ওটা যাতে যাতে নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, এই দেশে যদি ইয়ে করা হয় তাহলে বলা হয় যে আপনারা এখানে কোনো একটা চ্যারিটি অথবা এটাকে বলে সিমেট্রি, যে ওদের সাথে যোগাযোগ করেন, ওরা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা হ্যান্ড ওভার করে দিব। তো একটা খুবই সিম্পল এবং স্মুথ ট্রানজাকশন হয়। বাট আই থিঙ্ক ওয়েন ইউ টকিং অ্যাবাউট ইন মিডল ইস্ট, হ্যাঁ, মালয়েশিয়া অথবা এইসব দেশে এইভাবে মনে হয় না এটা হয়। তো আমাদের আসলে ইন্ডিভিজুয়ালি ওদেরকে যে নক করতে হবে যে আসলে এখানে কি কি হয়। কারণ ইটস নট অ্যাবাউট একটা দুইটা দেশ, হ্যাঁ, এখানে প্রায় আমরা 300 মতো দেশ, এবং আমরা মনে হয় বাংলাদেশিরা প্রায় 70-80টা দেশে মিনিমাম আছি। হ্যাঁ, আফ্রিকা, তারপরে আমেরিকা, এক একটা অঙ্গরাজ্য ইয়েতে। তো এটার একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, এর জন্যই আমাদের ডায়াসপোরা আছে। আমরা ভেরি সুন আমরা মনে হয় এটার কাজ শুরু করতে পারবো, এবং তারপরে এটা আমাদের পার্টি যখন একটা ফর্ম করে ফেলবে, ক্ষমতায় আসবে, তখন এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো যে এক এক দেশের এই স্মুথলি ট্রানজাকশন পিরিয়ডটা কিভাবে করা যায়। ফাইন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। খুবই গুরুত্বপূর্ণ ইনপুট ছিল। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা এগেইন বলতে চাই যে আমাদের মেডিকেল সেবার পাশাপাশি যারা প্রবাসে থাকে, বিভিন্ন ভাবে যখন ওনাদের প্রাণ চলে যায়, অনেকে হয়তো বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওনাদের প্রাণ চলে যায়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মাধ্যমে ওনারা কিন্তু মারা যায়, তখন ওই মরদেহগুলি বাংলাদেশে নেওয়া কিন্তু একটা জটিলতা, একটা জটিল, একটা কঠিন একটা বিষয় হয়ে যায় বাংলাদেশ থেকে। যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা প্রত্যন্ত অঞ্চলে থাকে, ওনারা আসলে ওই প্রসেসগুলি জানে না, অনেকের আত্মীয় স্বজন থাকে না। তো সেই ব্যাপারগুলি যদি রাষ্ট্রীয়ভাবে একদম আন্তরিকতার সহিত ডিল করা হয়, এবং যদি এগুলি পলিটিক্যাল পার্টি থেকে একটা প্লেজার মাধ্যমে ওরা এগুলিকে আপনার হ্যান্ডেল করে, আমি মনে করি যে এটা আপামর জনতার জন্য এর চেয়ে আর ভালো কোনো কাজ করা হতে পারে না। এবং প্রবাসীদের প্রতি এর চেয়ে আর বড় কোনো দায় এবং দায়িত্ব আমার মনে হয় যে হতে পারে না, টু বি অনেস্ট। হ্যাঁ, যে এই কাজগুলি যদি ওনারা আপনারা করে এবং স্মুথলি যদি এই প্রসেসগুলি প্রবাসীদের জন্য সহজ করে দেয়। থ্যাংক ইউ সো মাচ। লেটস গো ব্যাক টু দি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যে প্রবাসীদের ভোটিং রাইটস। শাকুর ভাই, আমি জানি যে এটা নিয়ে আপনি ক্লোজলি কাজ করতেছেন, বাংলাদেশ হাই কমিশন ইন লন্ডন, ওনাদের সাথে আপনি কাজ করতেছেন, অনেক দৌড়াদৌড়ি করতেছেন। আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউকে থেকে আপনি প্রচুর পরিমাণে কাজ করতেছেন, এন্ড উই হাইলি অ্যাপ্রিশিয়েট দ্যাট, অ্যাজ ওয়েল এজ মিজান ভাই বাংলাদেশে এই এনআরবি রাইটস নিয়ে উনি কাজ করেছে, উনি ওয়ান ম্যান আর্মি হিসেবে কাজ করছে, এবং এগুলি উনি আমার সাথে শেয়ার করেছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যতটুকু ইনপুট দেওয়া যায়, বাট আমি বাংলাদেশে ছিলাম না, ভাই বাংলাদেশে ছিল, গ্রাউন্ডের মধ্যে অনেকভাবে উনি কাজ করছে, অনেকগুলি প্রেস কনফারেন্স উনি করছে, ওগুলির আউটপুট আমি জানি। সো আপনারা দুজনেই প্রবাসী ভোট বা ভোটাধিকার নিয়ে আপনারা কাজ করেছেন। সো সেই জায়গা থেকে আমি জানতে চাই, আপনারা জানেন যে অলরেডি সরকার একটা সার্কুলার দিয়েছে যে প্রবাসীদের ভোটাধিকার এনশিওর করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে। এট দ্য সেম টাইম আমাদের মধ্যে একটা কনসার্ন রেজ হয়েছে, এমন আমাদের মধ্যে একটা কনসার্ন যে
এই যে ভোটাধিকার ওনারা আপনার নিশ্চিত করা হবে, এটা আসলে কিভাবে করা হবে? কারণ সময় তো খুবই অল্প, সেই জায়গা থেকে প্রসেসিংটা কিভাবে এনশিওর করা হবে? ওনারা কি আদৌ এই অল্প সময়ের মধ্যে প্রসেসিংটা কি করতে পারবে কিনা, সকলের কাছে পৌঁছাইতে পারবে কিনা, কিভাবে ওনারা আপনার রিচ করবে সকলের কাছে, নিবন্ধন প্রসেসটা কিরকম হবে, সকলের কাছে মানে এই তথ্যগুলি পৌঁছাইতে পারবে কিনা, সহজীকরণ করা হবে নাকি জটিল রাখবে আগের মতো করে? সো এই বিষয়গুলি নিয়ে যদি একটু বলতেন যে ভোটের অগ্রগতি ঠিক কতটুকু, শাকুর ভাই একটু সহজ করে বলেন প্লিজ, দেন আমি মিজান ভাইয়ের কাছে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাইছি ইউকে হিস্ট্রিটা বলি, যে ইউকেতে আমরা দেখতে পেয়েছি গতকালকে 28 তারিখ থেকে শুরু হয়েছে ওদের মার্কেটিং। এই প্রসেসটা আগে থেকেই ছিল, যে এনআইডি কার্ড অ্যাপ্লাই করা আগে ছিল, বাট ওরা আবার নতুন করে সার্কুলার দিয়ে মার্কেটিং করা শুরু করেছে, যে আপনারা এই সামনের ইলেকশনে 2026 সালের ইলেকশন অথবা নেক্সট পরবর্তী ইলেকশন যখনই আসুক, ওখানে ভোট দিতে চাইলে আপনাদের এনআইডি কার্ড খুবই ইম্পর্টেন্ট, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এন্ড আমরা দেখতে পাইছি যে ওরা আমাদের যে 3টা কনসুলেট অফিস, লন্ডন, ম্যানচেস্টার এবং বার্মিংহাম, এই 3টাই ওপেন করে দেওয়া হয়েছে। তো মানুষজন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, হ্যাঁ, যেখানে তাদের ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, এবং তারপরে ইয়ে করা। এর মধ্যে কিছু সমস্যা হয়েছে, যেমন আমরা গতকালকে কিছু পেয়েছি, আমরা লিস্ট করে রাখছি, এটা আমরা হাই কমিশনের কাছে হোপফুলি অন মানডে এটা তুলে ধরবো, কারণ এই 2-3 দিনও অনেকে আবার অ্যাপ্লাই করবে। আমরা কি কি সিচুয়েশন খুঁজে পাচ্ছি, ওয়ান অফ দ্য থিং ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না কুইকলি। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে যে ইউকে এর ক্ষেত্রে এটা আসলে খুব বিগ থিং, কারণ হচ্ছে সো ফার উই নো দেয়ার ইজ 70,000 প্লাস ভোটার আছে ইউকেতে, হ্যাঁ, যে এনআরবি অথবা বাংলাদেশি রেসিডেন্স অথবা বাংলাদেশি পাসপোর্ট, হ্যাঁ, এরকম। এই ক্ষেত্রে আসলে এত কম সময়ের মধ্যে এনআইডি কার্ড ওরা এতগুলা মানুষকে দিতে পারবে কিনা, এই ছোট্ট একটা পরিসরে হাই কমিশন দিয়ে। এবং আরেকটা জিনিস রেইজ করছে, সবাই এটাকে বলতেছে নর্দার্ন আয়ারল্যান্ডের। হ্যাঁ, সো নর্দার্ন আয়ারল্যান্ডে যদি এনআইডি কার্ড করতে চায়, করতে চায়, তাদেরকে অল দ্য ওয়ে মেইনল্যান্ডে আসতে হবে, হ্যাঁ, ইংল্যান্ডে। হ্যাঁ, ইংল্যান্ডে এসে তারপরে হচ্ছে এই এনআইডি কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে হচ্ছে ছবি তুলতে হবে। ইটস এ লং কস্ট ফর এ ভোট। সো আসলেই তারা কি এইটাতে এত টাকা খরচ করে আবার আসবে কিনা একটা ভোটের জন্য, নাকি হাই কমিশন যায় তাদেরকে জন্য একটা টেম্পোরারি কনসুলেট অফিস এখানে ওপেন করলো কোথাও, নর্মাল একটা অফিস, সো 2-3 দিন অথবা 4 দিন অথবা 1 সপ্তাহ এখানে থেকে ওদের ডাটাবেসটা নিয়ে চলে আসলো। ইট ক্যান বি এ প্রসেস। ভোটিং সিস্টেমে আমরা দেখছি যে সো ফার উই নো যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট হবে। 2019-এ ইন্দোনেশিয়াতে, আই থিঙ্ক হ্যাঁ, ইন্দোনেশিয়াতে কিন্তু ভোটিং সিস্টেমটা পোস্টাল ভোটের মাধ্যমে হয়েছে, এবং ইউকে এর ইন্দোনেশিয়ান যারা ভোটার ইউকেতে ছিল, রেসিডেন্টস অথবা নন রেসিডেন্টস, হ্যাঁ, তারা পোস্টাল ভোটের মাধ্যমে ভোটটা দিতে পারছে। সো ইটস নট ইম্পসিবল থিং, জাস্ট অনলি দ্য ইম্পসিবল থিং ক্যান বি পসিবল, যে ওরা সিস্টেমটাকে ওইভাবে চেঞ্জ করতে পারবে কিনা। কারণ আমরা জানি যে সেপ্টেম্বর 16 তারিখ থেকে পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন শুরু করবে। হ্যাঁ, তার আগে হচ্ছে সবাইকে বলছে এনআইডি কার্ড করার জন্য। সো আই হোপফুলি হাই কমিশন হচ্ছে এটাকে ট্যাকেল করতে পারবে, এবং আমাদের আস্থা নিয়ে আসতে পারবে যে ভোটিং আসলে সিস্টেমেটিকলি কাউন্ট হচ্ছে, এবং এটা নিরাপত্তা এবং স্বচ্ছতা ক্লিয়ার করতে পারবে। কারণ আমরা জানি যে এই 17 বছরে প্রচুর আওয়ামী লীগের দোসররা এই হাই কমিশন গুলাতেই কিন্তু রিক্রুট হয়েছে। হ্যাঁ, সো স্বচ্ছতা নিশ্চিত করা আরেকটা বিষয় এখানে এই হাই কমিশনের। সো এটা কিভাবে করতে পারে, তারা কি থার্ড কোনো পার্টি এজেন্সিকে ইনভলভ করবে কিনা, হ্যাঁ, এটা আমাদের দেখতে হবে। এই থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ,
আচ্ছা মিজান ভাই, আপনার দৃষ্টিতে হাই কমিশন থেকে ওনাদের যে সহযোগিতা, আপনি এটাকে কিভাবে দেখেন, যে ওনারা আসলে কতটুকু আন্তরিক? এই যে ভোটিং এর যে টোটাল বিষয়টা আছে, হ্যাঁ, এই যে টোটাল প্রসেসটা আছে, শাকুর ভাই যে বিষয়টা আপনার তুলে ধরলো, যে আপনার নর্দার্ন আয়ারল্যান্ডের যে বিষয়টা, যে নর্দার্ন আয়ারল্যান্ড থেকে ওনাদের মেইনল্যান্ডে আসা লাগবে বা ইনল্যান্ডে আসা লাগবে ওনাদের যদি ভোটিং এর মধ্যে ওনারা পার্টিসিপেট করতে যায় বাংলাদেশের আপকামিং জেনারেল ইলেকশনের মধ্যে। সো এটা তো আসলে অনেকের জন্য কোয়াইট ইম্পসিবল। সেই জায়গা থেকে আমাদের হাই কমিশন কতটুকু আন্তরিক হতে পারে, বা আসলে ওনাদের কি রোল পালন করা উচিত বলে আপনি মনে করেন ব্যক্তিগতভাবে? থ্যাংক ইউ। না, শাকুর সাহেব একটা কথা বলছেন যে কিছু ইম্পসিবল না, পসিবল যদি আপনার আন্তরিকতা থাকে। না, সেটি আর কি, ইফ দেয়ার ইজ এ ওয়েল এন্ড দেয়ার অলওয়েজ এ ওয়ে। এখন কথা হলো যে ইয়াস, হাই কমিশনার বা কনসুলেট জেনারেল যারা আছেন তারা কতটুকু সিনসিয়ারলি বা সিনসিয়ার ভাবে এই জিনিসটাকে আগাবেন আর কি, তাদের সিনসিয়ারিটির উপরে অনেক বা ডেডিকেশনের উপরে অনেক এটা নির্ভর করবে। ইয়েস, কেননা যে 3টা সেন্টার ইউকে তে যেটা আছে, যে মেইন এম্বাসি লন্ডন আর 2টা কনসুলেট জেনারেল আছে বার্মিংহাম আর আমাদের ম্যানচেস্টারে। কিন্তু ম্যানচেস্টার দেখা গেছে কভার করতেছে সেই ফার অ্যাজ স্কটল্যান্ড এবং হয়তো নর্দার্ন আয়ারল্যান্ডও বলতে গেলে আর কি। হ্যাঁ, তো অফকোর্স এটা ভাস্ট এরিয়া, অনেক ফার ডিস্টেন্স, ওখান থেকে কেউ আইসা যেটা করা, কতজন কতটুকু ভাবে এটা করবে এটা বলা মুশকিল। তো সেই জন্য যদি তারা না আসতে পারে তাহলে আমরা গেলাম তাদের কাছে, মানে হাই কমিশন গেল তাদের কাছে। তো তারা যে একটা টেম্পোরারি একটা করতে পারে, সার্জারি মতো করতে পারে, যে ওকে আগে সার্কুলেট দিয়ে, আগে মনে করে নোটিস করে সবাইকে বিজ্ঞাপন দিয়ে বা কি বলে তোমার সবাইকে বলে যে আমরা অমুক তারিখ আসতেছি, ফ্রম সাচ এন্ড সাচ ডেটের থেকে আমরা এখানে থাকবো, স্কটল্যান্ডে থাকবো, স্কটল্যান্ডের সার্টেন টাউন গ্লাসগো হতে পারে, এডিনবরাতে হতে পারে, আর তারপরে নর্দার্ন আয়ারল্যান্ডে যেখানে যে জায়গাতে তারা সুইটেবল মনে করে ওই জায়গাতে যে তারা একটা সার্জারি করতে পারে। কিন্তু সবাইকে আগে কমিউনিটির কাছে এটা পৌঁছাতে হবে যে অমুক তারিখ থেকে অমুক তারিখে তারা ওখানে থাকবেন। তখন কমিউনিটির যারা আছেন ওই প্রত্যন্ত অঞ্চলে তারা সবাই এসে এই ভোটিং রেজিস্ট্রেশন, যেটা এনআইডি হোক বা অন্য যেসব ভোটিং এর যে তালিকা আছে সেটার সাথে অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু ইটস অল ডাউন টু দি এম্বাসি এবং স্টাফের এবং সবাই প্রশাসনের সিনসিয়ারিটির উপরে আর কি, বাট ইটস পসিবল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। তার মানে হচ্ছে যদি আপনার এম্বাসির আন্তরিকতা থাকে তাহলে এটা সম্ভব। এটা ওনারা চাইলে মোবাইল যে আপনার অল্প সময়ের জন্য যে ওই আপনার ইনল্যান্ড থেকে যে নর্দার্ন আয়ারল্যান্ডের মধ্যে একটা টেম্পোরারি বেসডে এক সপ্তাহ এটা সার্জারি মতো করতে পারে, এটা সার্জারি মতো করতে পারে পুরো প্রসেসটা করার জন্য। এটা টেম্পোরারি কোথাও রাখে একটা প্লেস করে, তো অবভিয়াসলি প্ল্যানিং তো থাকবেই। আর বললাম যে আগে থেকে সবাইকে নোটিফাই করতে হবে বা অ্যাডভার্টাইজ করতে হবে বা জানাইতে হবে। হাই কমিশনের মতো আর কি ওনারা করতে পারে, ওনারা ওই প্রসেসটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আগে থেকে হয়তো অ্যাডভার্টাইজ করে ওনারা এটা আপনারা কমপ্লিট করতে পারে, which is great। ওই আন্তরিকতা থাকে আর কি, ঠিক না? থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ওকে, আচ্ছা, প্রশ্ন শাকুর ভাই আপনার কাছে, সেটা হচ্ছে এনসিপি বা আপনি নিজেও কাজ করতেছেন, এনসিপি যেহেতু প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অনেক পরিমাণে ওনারা কথা বলছে এবং এটা এনশিওর করার জন্য ইউকে ডায়াসপোরা অ্যালায়েন্স অ্যাজ ওয়েল এজ ডায়াসপোরা অ্যালায়েন্স এর আমাদের তারিক মুন ভাই সহ অনেকেই কাজ করতেছে ক্লোজলি, এটা নিয়ে একদম হরদরম কাজ করতেছে আর কি। ওকে, সো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ভোটের প্রচারণার জন্য হাই কমিশনের পাশাপাশি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স বা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউকে কি কি উদ্যোগ নিয়েছে, আপনি যদি শর্টলি একটু বলেন, যদি এমন কোনো উদ্যোগ নিয়ে থাকে ইতিমধ্যে, কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বা কিভাবে আপনারা হাই কমিশনকে সহায়তা করতে পারেন? কারণ ওদেরও তো অনেক ধরনের লিমিটেশন আছে, হয়তোবা ওনাদের লোকবল কম, ঠিক আছে? সেই জায়গা থেকে এনসিপি কি কি ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে? হয়তোবা অন্যান্য যে রাজনৈতিক দল আছে ওনাদের হয়তোবা সদিচ্ছা নাও থাকতে পারে। যদি আমি একদম নাম ভেঙেই বলি যে বিএনপি চায় না আপনার প্রবাসীদের ভোটাধিকার এনশিওর হোক, এটা ওনারা ওপেনলি আপনার আমাদের পার্টি থেকে 2জন মেম্বার একদম ডিক্লেয়ার দিয়ে বলছে ওনারা চায় না আপনার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হোক। ওনারা মনে করে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হলে নাকি জামাতকে ভোট দেবে বা তরুণ বা তারুণ্যের রাজনৈতিক দলকে ভোট দেবে, ঠিক না? সো ওনারা তেমন ভাবে এগুলো নিয়ে ভাবে না, কথাও বলে না, ওনারা তেমন রিসোর্সও চায় না আপনার প্রোভাইড করার জন্য বা কোনো এফোর্ট চায় না দেওয়ার জন্য। সেই জায়গা থেকে এনসিপির দায় দরদ কতটুকু এর প্রতি? ওকে, ভোটের প্রচারটা এখনো আমাদের শুরু হয়নি। হ্যাঁ, আমরা জাস্ট এনশিওর করতেছি প্রবাসীরা ভোট দিতে পারবে। হ্যাঁ, সো আমরা এনসিপি প্রিয় করতেছে যে আমাদেরকে ভোট দাও না, হ্যাঁ তোমাদের একটা রাইটস আছে,
হ্যাঁ, যে রাইটস আমরা আনার চেষ্টা করব, এটা হচ্ছে প্রবাসীদের ভোট, এই প্রথম বাংলাদেশে। হ্যাঁ, আমাদের সংবিধানেও এটা নাই। হ্যাঁ, আমরা যে 72-এর সংবিধানের কথা বলতেছি, সংবিধানেও কিন্তু প্রবাসীদের ভোট নাই। তো এটা নতুন আমাদের জুলাই চার্টারে প্রবাবলি এটা অ্যাড হবে। হ্যাঁ, প্রবাসীদের ভোটাধিকার। হ্যাঁ, এবং আমরা কাজ করতেছি এখন, যে আমাদেরকে বলা হয়েছে ইয়ে থেকে, হাই কমিশন থেকে, যে এনআইডি কার্ড লাগবে ভোটের জন্য। তো আমরা এটার মার্কেটিং করে যাচ্ছি। হ্যাঁ, আমরা জানতে পারছি ইতিমধ্যে যে কিছু মানুষের অলরেডি এনআইডি কার্ড আছে, যেটা বাংলাদেশ থেকে ওনারা করে নিয়ে আসছে। অনেকে আবার এইখানের হাই কমিশন থেকেও করেছে, ইউকের হাই কমিশন থেকে। And কিন্তু অনেকের আবার নাই, যেমন আমার নিজেরই নাই। আমি অ্যাপ্লাই করব কালকে। হ্যাঁ, সো আমার অ্যাপ্লাই আছে। করে আমি যাব। হ্যাঁ, আমি অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে যাব। হ্যাঁ, দেখবো সিচুয়েশনটা কি, কত আসলে লং প্রসেস হয় এটা। হ্যাঁ, এনআইডি কার্ড পেতে। হ্যাঁ, আমার ওয়াইফেরও নাই। হ্যাঁ, ইজ ব্রট আপ হে। হ্যাঁ, সেখানে জন্মগ্রহণ করছে, তারও নাই। হ্যাঁ, বাট তার বাংলাদেশি পাসপোর্ট আছে। হ্যাঁ, নন রেসিডেন্সিপ, এটাকে কি বলে, নন রেসিডেন্স স্টিকার, যেটা এনআরবি আর কি, পাসপোর্টে আমাদের। স্টিকার আছে পাসপোর্ট, হ্যাঁ, হ্যাঁ, এনআরবি আর হ্যাঁ, কি, স্টিকারে আছে। নো হ্যাঁ, ভিসা রিকোয়ার্ড, তো নো নো ভিসা রিকোয়ারমেন্ট। তো তার নো মানে ভিসা সেও রিকোয়ার্ড। বাংলাদেশি। হ্যাঁ, তার বার্থ সার্টিফিকেট আছে। তো দেখবো আসলে নেক্সট উইকের মধ্যে আমরা বুঝতে পারবো যে আসলে এটা প্রসেসটা কতটুক স্মুথ, কতটুক কত সময় নেয়। হ্যাঁ, কারণ আমি একটু আগেও বললাম যে সেপ্টেম্বরের 16 তারিখ থেকে ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে। হ্যাঁ, সো ওই হিসাবে আমাদের আসলে 16 দিন সময় আছে এনআইডি করার। হ্যাঁ, এখন যে মানুষগুলোর এনআইডি নাই, হ্যাঁ, বাংলাদেশি, হ্যাঁ, তারা কতটুকু সময়ের মধ্যে করতে পারবে। গুড থিং ইজ, আমরা জানি যে এই সরকার আসার পরে, ইন্টারভিউ সরকার আসার পরে, ডক্টর ইউনূস আসার পরে একটা জিনিস হয়েছে, যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার সময়, যে আগে এটা একটা লং প্রসেস ছিল, যে এই পাসপোর্ট লাগবে, এই লাগবে, সেই লাগবে। ডক্টর ইউনূস এই জিনিসটাকে খুবই সিম্পল করে দিয়েছিল। হ্যাঁ, আপনি যদি দেখতে পারেন, সার্চ করেও দেখতে পারেন, যে এনিথিং, হ্যাঁ, মানে আপনার আছে বার্থ সার্টিফিকেট, হ্যাঁ, পুরাতন হাতে লেখা পাসপোর্ট যেটা 10 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট বললাম, পুরাতন পাসপোর্ট, হ্যাঁ, এনিথিং বাংলাদেশি কিছু আছে। হ্যাঁ, আপনি তাহলে আইডেন্টিফাই হবেন আপনি একজন বাংলাদেশি। হ্যাঁ, আপনি যে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন। আমার মতে হচ্ছে এই এনআইডি কার্ডের জন্য এই প্রসেসটা দেওয়া উচিত। হ্যাঁ, আমি সোফার অ্যাপ্লিকেশনে যে দেখছি যে ওরা দুইটা জিনিস চেয়েছে, যে পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট, এই দুইটা। তো যেটা বলছিলাম, যে ওই পাওয়ার অফ অ্যাটর্নি সিস্টেমে যদি আমাদেরকে এনআইডি কার্ড এবং ইয়ে করা হয়, তাহলে আমরা মনে হয় প্রচুর ভোটার ইউকেতে এবং অন্যান্য দেশগুলোতেও পাবো। হ্যাঁ, সো যদি এতটুকু শিথিল করা হয় যে এনি ডকুমেন্ট বাংলাদেশি ছিল, হ্যাঁ, অথবা এখন আছে, তাহলে আমরা প্রচুর ভোটার পেয়ে যাবো আর কি। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ শাকুর ভাই আপনার মূল্যবান ইনপুটের জন্য। মিজান ভাই, দূতাবাস আর বিমানবন্দরে হয়রানির অভিযোগ আমাদের বাংলাদেশের মধ্যে হরহামেশা, এবং প্রবাসীদের অন্যতম একটা মূল অভিযোগ, এবং প্রায় হরহামেশা সকলের কাছ থেকে যে এই যে বিমানবন্দরের মধ্যে অভিযোগ, এবং দূতাবাসে গেলে ঠিকমতো কাজ করে না, এম্বাসি গুলির মধ্যে গেলে হয়রানি করে, বা ওয়েবসাইটে গেলে বিভিন্ন ভাবে একটাতে ক্লিক করলে আরেকটাতে চলে যায়। দূতাবাস আর বিমানবন্দরের হয়রানির অভিযোগ প্রায়ই শোনা যায়। এসব কমাতে কিভাবে জবাবদিহি ও নজরদারি বাড়ানো যায় বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন? আপনার কি স্ট্র্যাটেজি আছে? থ্যাংক ইউ মিস্টার হিমেল। ভাইয়া, বলার তো অনেক কিছু আছে, এবং আমি কি বলবো, এগুলার অনেক কমপ্লেইন শুনেছি, এবং ওগুলা শুনতে শুনতে আমি নিজে একটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, বা কি বলবো, আপসেট হয়ে গিয়েছি। এবং এইটা ইটস বিন গোয়িং অন ফর ফার টু লং নাও। হ্যাঁ, এটা এটা একটা কমন একটা সিমটমস হয়ে গেছে আর কি, যেটা হওয়া উচিত না। এটা হলো কি, এই আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে, যে যেই গরুতে দুধ দেয় তার একটা লাথি খাওয়া ভালো। তার প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে, হ্যাঁ, তারা যদি ভুল ত্রুটি করে সেটাও সহনীয় হচ্ছে, এটা তো উল্টো হয়ে গেছে। মানে তারা কন্ট্রিবিউটও করতেছে, আবার তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। সো এটা আনফরচুনেট, এন্ড দিস হ্যাজ টু স্টপ। এন্ড এইটা আমি চাচ্ছি যে আমরা যারা প্রবাসী আছি, আমরা যেন দেশে আমাদের অনার, ডিগনিটি, হ্যাঁ, প্রাইড নিয়ে
এবং হ্যাপিনেস নিয়ে, যেমন এয়ারপোর্টের মাধ্যমে থ্রু বাচ্চারা দরকার হলে, যেমন অন্য দেশে আমরা যখন হলিডে করতে যাই, উদাহরণ সবকে বলতে হয়, তারা কিন্তু অন্যান্য দেশে এয়ারপোর্টে কিন্তু বাচ্চারা হাসি খুশি ভাবে, হ্যাঁ, তোমার ইমিগ্রেশন পার হয়ে যাচ্ছে, আবার হাসি খুশি ভাবে তারা ইমিগ্রেশন পার হয়ে আবার ইউকেতে ব্যাক করতেছে। তাহলে আমরা পারবো না কেন? আমরা বাংলাদেশের কি এমন কি হয়েছে যে আমরা পারতেছি না? আমরা পারবো না কেন? আমরা পারি, হয়তো ইচ্ছা করেই হয়তো অনেকে এগুলা করতেছে। কার কি মোটিভেশন বা কি ইচ্ছা আছে বা কার কি নিয়ত বা ইন্টেনশন সেটা তো বলা মুশকিল, কিন্তু ইট ক্যান বি সর্টেড। কিন্তু কেন? মানে দেখা গেছে যে লাক অফ রেসপেক্ট, লাক অফ কি বলবো তোমার ইগনোরেন্স আর অনেক কিছু। কেন? এটা একটা লোককে সম্মান দিতে হবে, কারণ সম্মান পেতে হলে সম্মান দিতে হবে। ফর এক্সাম্পল সম্পর্কে, যে ইউকেতে যে এম্বাসি আছে, তারা তো আর ইংলিশ লোকদেরকে তারা সেবা দিচ্ছে না। হ্যাঁ দিবে, তারা তো ভিসার জন্য অ্যাপ্লাই করে, সেটা আলাদা কথা, কিন্তু প্রিডমিনেন্টলি আমাদের বাংলাদেশের জন্য, মিডল ইস্টে সেম, মিডল ইস্টে যারা আছেন এম্বাসি, তারা তো মিডল ইস্টে যারা যে রেমিটেন্স যোদ্ধা আছেন, হ্যাঁ, যারা আছেন, আমাদের যারা বাইরে আছেন, ওখানে চাকরি করতেছেন, জব করতেছেন, হ্যাঁ, তাদের সেবার জন্যই তো। তো তারা সেই নিজের ঘরে যাই কেন অপমানিত হবে? নিজের ঘরে যাই হয়রানি শিকার কেন হবে? ওটা তো নিজেদের ঘর। তো ওখানে যাই হলে তো ন্যাচারালি সে আপসেট হয়ে যাবে, তার অনেক ভিতরে অনেক ক্ষোভ আসবে, হ্যাঁ, আর ক্ষোভে অনেক কিছু হতে পারে, মানুষ ডিমোটিভেট হয়ে যাবে। কেন? তারা মোটিভেট করা উচিত। একটা লোক যখন কাজ করতেছে, পয়সা দিচ্ছে, তাকে আর উৎসাহ দেন, তাকে হেল্প করেন, হ্যাঁ, তাকে আদর যত্ন করেন, তাকে জামাই আদর করেন। অসুবিধা কি? ঢাকা এয়ারপোর্টে থাকলে তাদেরকে তো জামাই আদর করা উচিত আমার মতে, হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ, আমরা যে আরবিতে বলে না, ওয়েলকাম হাবিবি, ওয়েলকাম টু বাংলাদেশ। হ্যাঁ, আর আমরা অন্য দেশে হাবিবি বাংলাদেশ বলি, আর আমাদের বাংলাদেশি থেকে বলি একটা গালি দিয়ে তারপর এদেরকে হয়রানি করাবে, হ্যাঁ, চাকর বাকর বলি বা ওই ব্যাকওয়ার্ড বলি। কেন? ওয়াই? এই এগুলো চেঞ্জ করতে হবে, আর এগুলো ইনশাল্লাহ চেঞ্জ করার আমরা ব্যবস্থা করবো আর কি। আর এইটা করেই প্রবাসীরা রেমিটেন্স আরো বাড়াবে ইনশাল্লাহ। Yeah, fantastic. Thank you very much, Bhaiya. Thank you very much for your answers. প্রশ্ন হচ্ছে আমার এখন শাকুর ভাইয়ের কাছে। শাকুর ভাই, অনেক প্রবাসী দেশে ফিরে এসে কাজ খোঁজে, আপনি জানেন, কাজ খুঁজতে ওনারা অনেক সময় হিমশিম খায়, এর জন্য অনেকে দেশে আসতেও চায় না, কষ্ট হলে ওনারা প্রবাসে থেকে যেতে চায়। সম্মানজনক কর্মসংস্থান তৈরি করা কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? কারণ এটা এনসিপির ইশতেহারের অন্যতম আপনার মানে দফার মধ্যে ওনারা বলেছে যে ওনারা আপনার কর্মসংস্থান তৈরি করতে চায়। তো সেক্ষেত্রে আপনার ভাবনা কি, বা আপনি কিভাবে মনে করেন যে এটা আসলে সম্ভব? ওকে, এখানে আমাদেরকে এখানে দুইটা পথ চলে যেতে হবে। হ্যাঁ, যে আমরা যেসব দেশে আছি বর্তমানে, হ্যাঁ, এই প্রেক্ষাপটে আমরা যারা ইউকেতে আছি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আমরা কিন্তু খুব ইজিলি অন্য একটা সিটিজেনশিপ নিয়ে নিই। আমাদের আসলে চিন্তা করতে হয় না যে দেশে যে জব করব কি করব না, হ্যাঁ, যে আমাদের কি কোটা খাইতে হবে, হ্যাঁ, ওটা নিয়ে আমরা চিন্তা করি না, কারণ আমরা এই দেশে আবার ব্যাক করতে পারি, আসলে করতে পারি। বাট এই জিনিসটাই আবার টোটালি ডিফারেন্ট মিডল ইস্টে। হ্যাঁ, কারণ তা আপনারা জানেন যে তারা কোনো সময় এখানকার সিটিজেনশিপ পায় না। হ্যাঁ, এবং আমার লাস্ট টাইম সৌদি আরবে যায় যে জিনিসটা আমার পার্সোনালি আমি ফেস করছি, এটা হচ্ছে গিয়ে যে 3 জেনারেশন 4 জেনারেশন হয়ে গেছে তারা সৌদি আরবে আছে। হ্যাঁ, তখন যে ওদের যে ভিসা সিস্টেম, আকামা বলে, যেটা যে সিস্টেমটা ছিল, ওটা ছিল যে একজন আকামা থাকলে তার যতগুলা পরিবার আছে সবাই হচ্ছে গিয়ে ওই দেশে ভিসা হয়ে যাবে আর কি। হ্যাঁ, সবার আকামা থাকবে আর কি, সো সবাই লিগাল। কিন্তু এটা 2021 অথবা 22-এর দিকে অথবা 23-এর দিকে এসে রুলসটা চেঞ্জ করে দেয় সৌদি গভর্নমেন্ট, যে না, ইন্ডিভিজুয়ালি আকামা লাগবে। হ্যাঁ, তো দেখা গিয়েছে যে একটা পরিবারের 7-8 জন আছে, তো 7-8 জনের জন্য ইন্ডিভিজুয়ালি ভিসা অ্যাপ্লিকেশন ইজ টু এক্সপেন্সিভ। তারা কি করছে? দেশে পাঠায় দেওয়া শুরু করছে। হ্যাঁ, অথবা এমনও দেখা গেছে যে একজন বাবা গিয়েছিল, তার 4-5 জন সন্তান, হঠাৎ করে বাবা মারা গেছে। হ্যাঁ, সো তারপরে হচ্ছে তার 7 জনের পক্ষে সম্ভব হয় নাই একটা আকামা বের করে জব খুঁজে বের করা। হ্যাঁ, তারা স্টুডেন্ট ছিল, তারা দেশে ব্যাক করছে। সো যখন 3rd জেনারেশনে আসছে, এমনও কেউ আসছে যে মনে করেন সিলেটের একটা গ্রামের একটা মানুষ গেছে, হ্যাঁ, সে যখন আসছে হি ডোন্ট নো এনিথিং। হ্যাঁ, কারণ তার বাবার জন্মই হচ্ছে সৌদি আরবে, সে কোনো সময় বাংলাদেশে আসে নাই। হ্যাঁ, তার বাংলাদেশি পাসপোর্ট আছে, আর সে কোনো সময় বাংলাদেশে আসে নাই।
তার পক্ষে এইভাবে কথা চালায় যাওয়া, জব পাওয়া, হ্যাঁ, ইটস টোটালি ডিফিকাল্ট। একটু আগে আমরা যেটা বলতেছিলাম যে স্বাস্থ্য সেবার জন্য আমাদের একটা বীমা করার জন্য, হ্যাঁ, তো আমাদের আসলে স্বাস্থ্য সেবার পাশাপাশি প্রবাসীদের জন্য একটা বীমা করা লাগবে, হ্যাঁ, এবং একটা ডাটাবেজ রাখতে হবে যে এই লোকটা, এবং ইউকে আমেরিকাতেও একদম সেম থিং, অনেকে ইলিগাল হয়ে যায় যে ভিসা কন্টিনিউ করতে পারে না। একটা সময় যেমন আজকে দেখতেছিলাম ইউকে থেকে 15 জনকে বাংলাদেশে রিটার্ন করানো হয়েছে, হ্যাঁ। সো এমন একটা ডাটাবেস ক্রিয়েট করা, এমন একটা বীমা করা, হ্যাঁ, যে অথবা কোন একটা কি নন রেসিডেন্স বাংলাদেশে একটা কার্ড দেওয়া, যেটা দিয়ে আইডেন্টিফাই করা যে এই লোকটা প্রবাসী ছিল, এবং সে আসার পরে হচ্ছে গিয়ে কোন একটা প্রশিক্ষণে সে যাইতে পারে। যে বাংলাদেশে তো আমরা জানি যে বিভিন্ন রকমের ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে ড্রাইভিং, ইঞ্জিনিয়ারিং, এরকম অনেক ছোট ছোট কোর্স আছে। মতামত ভেদে যে হচ্ছে একদম অশিক্ষিত, বলতে গেলে পড়াশোনার জ্ঞান নাই, তাকে কোন একটা কাজ শিখায় দেওয়া, হ্যাঁ, সো ওইখানে প্রশিক্ষণ এবং ক্ষুদ্র একটা ঋণ সরকার থেকে, হ্যাঁ, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। যে একটা, কারণ সে অনেক টাকা লোন করে এবং খরচ করে প্রবাসে গেছে, তারপর আবার তাকে ব্যাক করা লাগছে, তো ওই ক্ষেত্রে তাকে একটা ক্ষুদ্র ঋণ দিয়ে স্বাবলম্বী করার জন্য একটা চান্স দেওয়া যাইতে পারে, এবং এর জন্য আমাদের কাজ করে যেতে হবে, হ্যাঁ। সো একটা প্রোগ্রাম শুরু করতে হবে, যে এই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে প্রবাসীদের প্রশিক্ষণ, হ্যাঁ, ক্ষুদ্র ঋণ, হ্যাঁ। এবং অ্যানাদার থিং ইজ আমাদের আসলে করা উচিত, হ্যাঁ, যে প্রবাসীতে যাওয়ার আগে একটা ট্রেনিং আসবে, হ্যাঁ, যদি এটা করা যায়, মনে করেন 3 মাস অথবা 6 মাসের কোর্স, হ্যাঁ, এটা ইভেন হইতে পারে চুল কাটার কোর্স, হ্যাঁ। তো যখন সে অন্য দেশে যাবে, সে খুব ইজিলি এই কাজটা করতে পারবে, হ্যাঁ। তার চিন্তা করতে হবে না যে ওকে আমি সৌদি আরবে তা আসছি, এয়ারপোর্টে বসে আছি, আমি এখন কই যাব, আমার যার আন্ডারে আমি আকামান করতে আসছি, সে তো আমাকে নিতে আসেনি। ভেরি ট্রু ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনি চমৎকার ভাবে এলিমিনেট করেছেন, খুবই গুরুত্বপূর্ণ ছিল। মিজান ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মানব পাচার বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সমস্যা। আপনারা জানেন যে মানব পাচারের কারণে আমাদের বাংলাদেশের যেই জনসম্পদ, আমাদের এই যে বাংলাদেশের মানুষের কিন্তু একটা সুনাম আছে বিদেশের মধ্যে, যে আমরা আমাদের এই মানব সম্পদ প্রচুর পরিশ্রমী, হ্যাঁ, এবং আমরা চাইলে কিন্তু এটাকে যদি দক্ষভাবে কাজে লাগাতে পারি, আমাদের সঠিক উপায়ে যদি আমরা ব্যবহার করতে পারি, বিদেশে কিন্তু বাংলাদেশি শ্রমিকের প্রচুর পরিমাণে দাম এবং কদর আছে, আপনি জানেন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অনেক কিন্তু আপনার ওরা এটাকে মূল্যায়ন করে বাংলাদেশের শ্রমিকদেরকে। সেই জায়গার মধ্যে মানব পাচার কিন্তু আমাদের ওই মূল্যায়নকে ডিভ্যালিউ করে, আন্ডারমাইন করে, ওকে। সেই জায়গা থেকে মানব পাচার একটা বড় সমস্যা, এটাকে রোধ করতে চায় এনসিপি, রাইট? ওনাদের ইশতেহারের মধ্যে বলা আছে। এটাকে কিভাবে দেখছেন আপনি ব্যক্তিগতভাবে? নতুন কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন এজ এ ইমিগ্রেশন লয়ার, যেটা আপনি এটা নিয়ে আপনি প্র্যাকটিস করতেছেন, সো আপনি এটাকে কিভাবে দেখেন, এটা কিভাবে রোধ করা যেতে পারে বলে মনে করেন? আপনি আশা করি ভালো একটা ইনসাইট দেবেন এটা নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মিস্টার ইমাম। সেটা হলো জি, এটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট টপিকস বা আমার একটা ফেভারিট টপিকস। এটা নিয়ে আমি অনেক কথাবার্তা বলেছি এবং লাইক আই সেড বাংলাদেশে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা আমি করেছি। আমি কিছু প্রস্তাবনা দিয়েছি এবং বলেছি যে দেখেন, ইয়েস, আমাদের বাংলাদেশিদের বিদেশে অনেক কদর আছে, কারণ আমরা বাংলাদেশিরা সিনসিয়ার, হ্যাঁ, আমরা ফ্রেন্ডলি লোক। আমরা দেশে যাই করি, কিন্তু বিদেশে গেলে আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, আমরা অনেকটা ফ্রেন্ডলি হয়ে যাই, আমরা অনেক দক্ষ বা আমরা সিনসিয়ার ভাবে কাজ করি, হ্যাঁ, কাজের মধ্যে তাদের ফাঁকি কম থাকে। তো ওইটা যারা এমপ্লয়ার আছে বিদেশে, তারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করে এবং বাংলাদেশিদেরকে অনেক স্নো করে, এবং ওদের জবের মানে কাজ দেখে, সিনসিয়ারিটি দেখে, কমিটমেন্ট দেখে, ডেডিকেশন দেখে ওরা ইমপ্রেসড হয়ে ওদেরকে রাখে বা সুযোগ সুবিধা দেয়। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এখানে ওই একটা কথা আছে, বিসমিল্লাহতেই গলত। বিসমিল্লাহতে গলত হলো কি, এখানে এই যে জানি না এখানে দুঃখজনক ভাবে এই জিনিসটা কেউ লক্ষ্য করলো না। গত 54 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স আর কি, যে এই যে এত বড় একটা মান পাওয়ার বাংলাদেশে, যে এত বড় একটা কন্ট্রিবিউশন, এই যে 2 বিলিয়ন ইয়ারলি মান্থে আসে, এটাকে যে আরো ম্যাক্সিমাইজ করা যেতে পারে। কারণ বাংলাদেশের একটু বিশাল একটা অ্যাসেট হলো আমাদের যে ইয়ং জেনারেশন, হ্যাঁ, ওয়ার্কেবল জেনারেশন, যেটা মানে 20 থেকে 40 এর মধ্যে, এটা কিন্তু সিগনিফিক্যান্ট একটা নাম্বার কিন্তু বাংলাদেশে। এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাসেট।
এই ম্যান পাওয়ারটা কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারি, বা দেশেও কর্মসংস্থান যদি ব্যবস্থা করতে পারি বিনিয়োগ করে, তারপরে এটাও করা যেতে পারে। এখন এটার জন্য কি দরকার, সেটা হলো দক্ষ লোক দরকার। আর যেহেতু দক্ষ লোক দরকার, এটা আবার সরকারের কিছু উদ্যোগ দরকার, যে সরকারি ভাবে যদি ওয়ার্ক পারমিট গুলো পরিচালনা করা হইতো, বিশেষ করে মিডল ইস্টে, হ্যাঁ, তোমার ফার ইস্টে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, কোরিয়াতে, হ্যাঁ, তাহলে হয়তো কি তোমার এটা সরকারের কন্ট্রোলে থাকতো। তো এইগুলো সরকারের অনেকটা ব্যাক স্টেপ থাকাতে বা ব্যাকফুট থাকাতে, একটা গ্যাপ থাকাতে, বা তাদের সিনসিয়ারিটি বা তাদের মানে অ্যাক্টিভ রোল থাকাতে, অ্যাক্টিভ রোল না থাকাতে, ওই কতিপয় প্রাইভেট যারা মানে মানব পাচার বড় এজেন্সি বলো, হ্যাঁ, দালাল বলো, এরা অ্যাক্টিভ হয়ে গেছে। এরা তখন করে কি, ওই যে গ্যাপ গুলো সরকার যেগুলো পূরণ করতে পারে না, বহুত লোক, ডিমান্ড কম, হ্যাঁ, মানে মানুষ বেশি হয়ে গেছে, জবের নাম্বার কম, তো তখন ন্যাচারালি মানুষ যখন নর্মাল ভাবে টিকিট না পায়, তখন করে কি ব্ল্যাক মার্কেটে যাওয়া শুরু করে। ঠিক তদ্রুপ একই এক্সাম্পল। তো তখন আর কি লোকজন গুলো তখন ওই এজেন্সির কাছে ধারণা ধরে, দালালদের কাছে যায়, তখন নানান ভাবে তাদের কাছে তাদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলে। এবং দেখা গেছে যে ঠিক আছে ভিসা করে দিল, তখন যায় ওখানে যায় দেখে যে যেই দেশে গেছে ওখানে কোনো জব নেই। যেমন রিসেন্টলি কথাই যদি বলি, ইউকের কথা বলি, বহুত লোক এই দেশে ঢুকছে এই তোমার কেয়ার ভিসাতে, এসে দেখে যে না জব নাই, কোম্পানি নেই, এইটা নাই, সেইটা নাই। তাতে কি হলো, পুরো সিস্টেমটা ইউকে ভিসা এটা জেনে ফেললো, করে একদম পুরো একটা সিস্টেমটাকেই একটা ম্যাসেকার করে ফেললো আর কি। কিন্তু এইটাই যদি সরকারি ভাবে হয়তো বা অন্যান্য দেশের সাথে হোক, যে সব দেশের ডিমান্ড আছে, ম্যান পাওয়ারের দরকার আছে, হ্যাঁ, যারা জনশক্তি দরকার আছে, তাদের সাথে যদি সেই রাষ্ট্রদূতদের সাথে যদি সরকার সিনসিয়ার ভাবে পয়সা যদি আলাপ আলোচনা করে, যে একটা সিস্টেম কাঠামো তৈরি করে, সেটা মিডল ইস্টে হোক, ফার ইস্টে হোক, মালয়েশিয়ার সব দেশে, অথবা ইউরোপেই হোক বা আমেরিকায় হোক, সরকারের মাধ্যমে একটা কস্টাল বা একটা ব্যবস্থার মাধ্যমে হলে হয় কি, যে তখন ওইসব দেশের লোকেরা জানে যে আমরা এক্স অ্যামাউন্ট অফ নাম্বার লোক, এমপ্লয়ি, স্কিল ওয়ার্কার নিচ্ছি, এবং এরা কোথায় থাকতেছে, কোথায় খাইতেছে, কোন কোম্পানিতে, এটা মনিটর করতে পারতেছে। আবার এরা যখন কাজ করার পরে যে স্যালারিটা আছে, সেটা যদি তারা ব্যাংকে জমা দেয়, বেরং একটা সিস্টেম থাকে যে এটা বাংলাদেশে রেমিটেন্স হিসাবে আসবে, হ্যাঁ, আর ওনার লেস, ওনার খরচপাতি বাদ দিয়ে, তাহলে বাংলাদেশের রেমিটেন্সটা বাইরে গেল, বৈধভাবে গেল, হ্যাঁ, ওরা সরকারের কাছেও তাহলে মানে কোনো ক্রেডিবিলিটি ইস্যু আসলো না, হয়রানির শিকার হলো না, এবং অনেক কম খরচে তারা যেতে পারতেছে সরকারের প্রপার ব্যাকিং নিয়ে, ইন্স্যুরেন্স নিয়ে, অ্যাসুরেন্স নিয়ে। কিন্তু এই যে লাকিংটা আজকে এতটা বছর পর্যন্ত দেশটা এস্টাবলিশড হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মিডল ইস্টে দেখা গেছে কি প্রাইভেট এন্টারপ্রেনাররা, এন্টারপ্রাইজরা লোক পাঠাচ্ছে, সেটা সে গৃহকর্মিনী হোক, মানে মেয়েদেরকে যে পাঠাচ্ছে, মেয়ে লোকদেরকে মিডল ইস্টে, অন্যান্য দেশে, বা অন্যান্য যারা লেবার ফোর্সে যাচ্ছে, লো স্কিলড আর কি, কোনো স্কিল ছাড়াই, হ্যাঁ, একদম ততস্থ এরিয়ার লোকজনরা, এগুলা কিন্তু ওই ওই এজেন্টের মাধ্যমে যাচ্ছে, যাইতে লোকে যায়, তারপর হয়রানির শিকার হচ্ছে। তো ওইটা আমি প্রস্তাব দিয়েছিলাম যে এইটাকে কেমনে মডার্নাইজ করা যায়। এখন আমরা মডার্ন যুগে, ডিজিটালের যুগে, এআই এর যুগে, হ্যাঁ, এখনো যদি না পারি তাহলে তো এটা আমাদের ব্যর্থতা। আর ইটস পসিবল, সম্ভব, কিন্তু লাইক আই সেড, ওই সিনসিয়ারিটিটা হইতে হবে এবং কারো উদ্যোগ নিতে হবে। কিন্তু এই যে উদ্যোগটা নিবে বাংলাদেশে যারা, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, যারা বাংলাদেশে আছেন তারা টু বিজি তাদের পোস্ট পজিশন ধরে নিয়ে রাজনীতি চিল্লাচিল্লি করা, ওইগুলা দিয়ে এই যে দেশকে যে কিভাবে উন্নতি করবে, কোন জায়গাতে হাত দিতে হবে এবং সেটা কিভাবে করতে হবে, এটা অনেকেরই হয়তো বা জ্ঞান নলেজ নেই। এটার জন্য দরকার যে বিদেশে যারা এক্সপার্টস আছে, এক্সপিরিয়েন্স লোক আছে, হ্যাঁ, আমাদের মতো যারা আছে, লয়ার আছে, ইমিগ্রেশন সাইডে আছে, শকুল সাহেব আছে, অন্যান্য যেসব বিজ্ঞ লয়াররা আছে ইউকেতে, হ্যাঁ, অন্যান্য দেশের যাদের এই এক্সপিরিয়েন্স গুলো আছে, হ্যাঁ, যাদের ভাস্ট এক্সপিরিয়েন্স, তাদেরকে নেওয়া হোক, হ্যাঁ, সে আরেকজন হোক, আমি হোক, একজনকে নিয়ে ওখানে বসা, যে এক্সপিরিয়েন্স একটা লোক, দায়িত্বশীল লোক, যে এগুলা মেনটেন করতে পারবে, এগুলা পরিচালনা করতে পারবে, এগুলা কন্ট্রোল করতে পারবে, এবং এগুলোকে সুন্দরভাবে সেট করতে পারবে। তাহলে হবে কি, পুরো দেশে, এই বিদেশে, বাংলাদেশে ম্যান পাওয়ারের চাহিদা বেড়ে যাবে, রেসপেক্টও হবে, স্যালারিও বাড়বে, এবং বাংলাদেশও বেনিফিট হবে। এতে করে বাংলাদেশের রেমিটেন্স যা এখন আছে এর থেকে আরো বেড়ে যাবে। এবং আমি সে প্রস্তাব দিয়েছি যে এই যদি আপনারা ফর্মুলা ফলো করেন, তাহলে বাংলাদেশের রেমিটেন্স অনেক বেড়ে যাবে এবং বাংলাদেশ অনেক উন্নতি হবে। কিন্তু কারো কই ভ্রুক্ষেপ দেখতেছি না, সবাই যার যার আছে, কি বলবো আর কি। এ নিয়ে আমার পার্সোনাল কিছু থট শেয়ার করলাম আর কি, ফ্রাস্ট্রেশনটা। না, আসলেই মানে ব্যাপারটা এমনই, বাংলাদেশে তো বর্তমানে আপনি জানেন যে একটা নতুন পরিবর্তনের দিকে বাংলাদেশ আগাচ্ছে। এট দ্য সেম টাইম যখন বিদেশ থেকে কোনো মানব সম্পদে, আমি বলবো যে আমাদের বাংলাদেশি যারা
বিদেশে আছে দীর্ঘদিন যাবৎ থেকে, ওনারা বিভিন্ন উন্নত মানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে নিজেদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে গিয়েছে। সেই জায়গা থেকে যখন দেশের সেবা করার জন্য ওনাদেরকে দেশ থেকে ডাকা হচ্ছে, যদি আমি ইন্টারিম গভর্নমেন্ট কথাই বলি, চিফ অ্যাডভাইজারের কথাই বলি, উনি যখন কাউকে ডেকে নিয়ে যাচ্ছে তখন কিন্তু এই ধরনের ন্যারেটিভ গুলি প্রতিষ্ঠিত করার জন্য অনেকেই আপনার চেষ্টা করতেছে যে কেন বিদেশিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ওনাদেরকে বিদেশি বানিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওনারা যে আসলে বাংলাদেশের মানুষ, ওনারা যে প্রবাসী বাঙালি বা বাংলাদেশি প্রবাসী, এই নামটা আসলে কেউ বলে না, এই ন্যারেটিভটা আসলে কেউ দাঁড় করাতে চায় না, ওদেরকে বিদেশি বানিয়ে দেওয়া হয়। So এটা হচ্ছে আমাদের হীনমন্যতা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশকে আমাদের পিছিয়ে রাখার যে ধান্দা, এবং আমাদের যে দীর্ঘদিনের যে পুরনো বন্দোবস্তে আমাদের বাংলাদেশকে নিমজ্জিত রাখা, সেই পুরনো ধান্দার মধ্যে আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশকে রাখার জন্য, এবং পুরনো ধাঁচে আমরা যাচ্ছি আমাদের বাংলাদেশকে নতুন ধাঁচ দিয়ে, বা এই যে নতুন বাংলাদেশ বলে পুরনো ধাঁচে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি আর কি। সো প্রশ্ন হচ্ছে আমার শাকুর ভাইয়ের কাছে, মোটামুটি মোরলেস আমার লাস্ট প্রশ্ন, যে প্রবাসীদের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত করতে চায় ন্যাশনাল সিটিজেন পার্টি। ওনাদের যেই 22তম যে দফা এই প্রবাসীদেরকে নিয়ে, এই দফার মধ্যে ওনারা গুরুত্বপূর্ণ বা খুবই স্ট্রংলি এমফেসাইজ করেছে যে প্রবাসীদেরকে ওনারা নীতি নির্ধারকের পর্যায়ে ওনারা যুক্ত করতে চায়, এবং সেই কথা ওনারা বলেছেন ওনাদের ইশতেহারের মধ্যে। এটা কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? আমরা জানি যে ভোটিং রাইটস এর কথা ওনারা বলেছেন, যে ভোটিং রাইটসটা ওনারা ইনক্লুড করবেন, এবং এটা নিয়ে কাজ চলতেছে। তো ভোটিং রাইটস এর মধ্যে ইনক্লুড করার মাধ্যমে নীতি নির্ধারকের পর্যায়ে তো আসলে ওনাদেরকে নেওয়া হচ্ছে না। তার মানে কি আমরা এটা ধরে নিতে পারি যে রাইট টু আপনার রিপ্রেজেন্ট মিনস লাইক রাইট টু রিপ্রেজেন্ট ইন দি পার্লামেন্ট? এই ধরনের কি কোনো চিন্তা ভাবনা আছে এনসিপি থেকে? আপনার কি কোনো এই বিষয়ে কোনো কিছু আপনার জানা আছে? যদি থাকে তাহলে আমাদের অডিয়েন্সের জন্য প্লিজ শেয়ার করবেন, কারণ এটা অনেকের মনের অযাচিত প্রশ্ন, কিন্তু অনেকের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এটা চলে। এই যে কথাটা মিজান ভাই বললো যে অনেক দক্ষ মানব সম্পদ কিন্তু আমাদের এই জায়গার মধ্যে আছে, যারা অনেক দিন আগে বিদেশে চলে আসছে, এই জায়গা থেকে ভালো পড়াশোনা করেছে, বাট এখন দেশকে সার্ভ করতে চায়। বাট এই যে ডুয়াল ন্যাশনালদেরকে বাংলাদেশে ইলেকশন করতে দেয় না বা আপনার মেম্বার অফ পার্লামেন্ট হতে দেয় না, এটা কিন্তু একটা বড় ধরনের ব্যারিয়ার বাংলাদেশের জন্য, বা বাংলাদেশে যদি কেউ চায় সার্ভ করার জন্য করতে পারে না। তো সেই জায়গা থেকে এনসিপি এই ধরনের কিছু ভাবতেছি কিনা, যদি আপনি কিছু জানেন কাইন্ডলি শেয়ার করবেন। থ্যাংক ইউ। ওকে, এই বিষয়ে দুইটা পথ আছে। হ্যাঁ, যেটা আমি অলরেডি আমি সেন্ট্রাল কমিটিকে এক্সপ্লেন করছি যে আমরা তো প্রত্যেক বছর আপনি দেখছেন যে 100টা সংরক্ষিত আসন দেওয়া হয়, হ্যাঁ, মহিলাদের বাংলাদেশ থেকে। তো ওইখান থেকে 7-8টা আসন যদি আমাদের প্রবাসীদের, যে আমাদের যে 7টা মহাদেশ আছে, 7টা মহাদেশ থেকে দেওয়া হয়, তাহলে প্রবাসীদের ডাইরেক্ট যে কন্ট্রাক্ট, তাহলে এটা আমরা খুব সহজেই সংসদে উপস্থাপন করতে পারবো। হ্যাঁ, এখানে ল্যাক অফ জিনিসটা হচ্ছে যে সবসময় আমরা দেখতে পাই যে আমাদের একজন প্রবাসী মন্ত্রী থাকে, একজন উপমন্ত্রী থাকে, বাট সে তো কম্পেয়ার করতে পারে না যে মিডল ইস্টের একজন শ্রমিক এবং আমেরিকায় একজন গ্রাজুয়েট। হ্যাঁ, এখানে দুইটা পার্ট আছে। সো এবং মনে করেন মালয়েশিয়াতেও একজন শ্রমিক আছে, মালয়েশিয়াতে আবার একজন গ্রাজুয়েটও আছে। ইউকেতেও কিন্তু সেম, যে একজন রেস্টুরেন্টের শ্রমিক আছে, আবার গ্রাজুয়েট আছে। সো এতগুলা দেশ, হ্যাঁ, প্রায় 70-80টা দেশে আমাদের বাংলাদেশি শ্রমিক এবং গ্রাজুয়েটরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে সবাইকে একত্রিত করা এই দুইজনের মানুষের পক্ষে কিন্তু সম্ভব না, সংসদে উপস্থাপন করা সম্ভব না। সো এই কারণে আমার প্রপোজাল ছিল যে সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস করা যেতে পারে, দুইটা পথের আরেকটা, যে জাতীয় পরামর্শক পরিষদ তৈরি করা। হ্যাঁ, এখান থেকে প্রবাসীদের থেকে একজন হাই কমিশনে একজন পরামর্শক পরিষদ থাকবে, নিয়মিত নীতি, তারপরে মানুষের কাছ থেকে ইনফরমেশন নেওয়া, নিয়ে হচ্ছে এটা পার্লামেন্টে যে আমাদের সংবিধান চলে, হ্যাঁ, তখন ওইখানে পৌঁছায় দেওয়া, এভাবে করা যাইতে পারে। ওকে, আপনার কি বলা শেষ?
আর কিছু অ্যাড করতে হ্যাঁ হ্যাঁ, চাচ্ছেন? আমার বলা শেষে। ওকে, না না, আর রাইট, কিছু দ্যাটস আর ফাইন, করতে সরি, যাচ্ছে আমি না। আমি আমি আসলে বুঝি না। ওকে, দ্যাটস ফাইন। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রপোজাল ছিল আপনার এই জায়গা থেকে, যে প্রবাসীদেরকে কিভাবে আসলে রাইট টু রিপ্রেজেন্ট করার যে অধিকারটুকু যদি দেওয়া যায়, ওনাদেরকে আপনার হাই কমিশনের সাথে কানেক্ট করে, বা বাংলাদেশের মধ্যে যে সংরক্ষিত আসনগুলি দিয়ে, বা এট দ্য সেম টাইম আমি যে বিষয়টা বললাম, ওনাদেরকে যদি আপনার রাইট টু রিপ্রেজেন্ট বা রাইট টু পার্টিসিপেট ইন ন্যাশনাল ইলেকশন, যদি এই ধরনের অধিকারও দেওয়া হয়, আমি মনে করি যে তাহলে প্রবাসীদেরকে সঠিক সম্মান দেওয়া হবে বলে আমি মনে করি যে। এবং ভোটিং রাইটস এর পরে সকলের একযোগে কালেক্টিভলি আমার মনে হয় যে এটা নিয়ে কাজ করা উচিত, যে আমাদেরকে যেন রাইট টু পার্টিসিপেট ইন ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশনের মধ্যে যেন প্রবাসীরা পার্টিসিপেট করতে পারে, এটা যেন আমাদের নেক্সট এজেন্ডা হয়। তাহলে প্রবাসীদেরকে সঠিক মূল্যায়ন করা হবে বলে আমি মনে করি। কারণ এই যে প্রবাসে যারা আছে এত কষ্ট করে মন এবং মননে, ওরা সমস্ত প্রয়োজনে বাংলাদেশের মধ্যে, আপনারা জানেন যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের এই এই যে ফেজের মধ্যে যদি উইদিন এ লস ইয়ার অর আপনার 13-14 মান্থস আপনি যাই বলেন, এই সময়ের মধ্যে যে এই যে ভারত থেকে যে পানি আগ্রাসন চালানো হয়েছে, এই পানি আগ্রাসনের পরেও কিন্তু যে সরকার কি পরিমাণ সহযোগিতা করছে, এর চেয়ে বেশি সহযোগিতা কিন্তু প্রবাস থেকে করা হয়েছে। এবং এর চেয়ে বেশি সহযোগিতা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কালেক্টিভলি এই পানি দুর্যোগের মধ্যে সকলে সহযোগিতা করছে। সমস্ত দুর্যোগে, ক্লান্তিকালে এবং প্রয়োজনে বাংলাদেশের যখন সবচেয়ে খারাপ সময় থাকে, সেই সময় প্রবাসীরা পাশে থাকে। প্রবাসীরা শুধু রাষ্ট্রীয় প্রয়োজনের পাশে থাকে না, প্রবাসীরা এক একজন মানুষ, এক একটা পরিবারের ছাতা, এক একটা পরিবারের বট গাছ। প্রত্যেকটা প্রবাসী তার পরিবারকে দেখে, প্রত্যেকটা প্রবাসী তার পরিবারের গার্ডিয়ান হয়ে যায়। এই যে গার্ডিয়ান হয়ে যাচ্ছে, ঠিক এমন করে প্রায় 2 কোটি প্রবাসী কিন্তু আপনার প্রতিটা মানুষ বাংলাদেশের মধ্যে কন্ট্রিবিউট করতেছে। এই 2 কোটি প্রবাসী যে আমরা এইভাবে দেখতেছি, 1.80 কোটি বা 2 কোটি মোর অর লেস, ওরা কিন্তু শুধু 2 কোটি প্রবাসীর মধ্যে সীমাবদ্ধ না, ওরা কিন্তু মোর অর লেস অপারেটিং করতেছে প্রায় আপনার 3-4 কোটি মানুষকে। কারণ প্রতিটা পরিবারের মধ্যে 3 থেকে 4 জন করে আপনার মানুষ থাকে কিন্তু। তো সেই মানুষগুলি কিন্তু এই প্রবাসী মানুষদের উপরে ডিপেন্ড করে, ওনারা ফিনান্সিয়ালি ওদেরকে সাপোর্ট করে কন্টিনিউয়াসলি। অ্যাজ এ রিজাল্ট কিন্তু বাংলাদেশ প্রতি বছর প্রতি মাসে কিন্তু প্রায় 2 বিলিয়নের মতো ইউএসডি বাংলাদেশে পায়। সেই জায়গা থেকে আমি যদি একটু সামারাইজ করি যে আমাদের ভাই এবং সহযোদ্ধারা আজকে যে ইনপুট গুলি দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ ইনপুট এন্ড স্ট্র্যাটেজি আপনারা আমাদের সাথে শেয়ার করেছেন, যে প্রবাসীদেরকে কিভাবে সম্মান দেওয়া যায় বা লয়ালিটি পে ব্যাক করা যায়, এবং এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি ওনাদের যে 22তম দফার মধ্যে কিভাবে প্রবাসীদেরকে মূল্যায়ন করেছে বা মূল্যায়ন করবে বলে আগামীতে ওনারা আপনার অঙ্গীকারবদ্ধ হয়েছে, বা ওনারা এই ওনাদের যে ইশতেহারের মধ্যে বলেছে, এই কথাগুলি আপনারা কিন্তু চমৎকার ভাবে আপনাদের প্রশ্নের উত্তরে তুলে ধরেছেন। আমি আশা করি আমাদের অডিয়েন্স যদি এগুলি শোনে ভালো করে, ওনারা টোটাল বিষয়টা আসলে নিতে পারবে যে আসলে কি বলতে চেয়েছে আপনার ন্যাশনাল সিটিজেন পার্টি। প্রবাসীদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে আপাতমস্ত, আপনি যদি সকল পলিটিক্যাল পার্টিকে একটা টেবিলের মধ্যে নিয়ে আসেন, সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে এই ন্যাশনাল সিটিজেন পার্টি। এর অন্যতম প্রধানতম উদাহরণ হচ্ছে যে এনশিওরিং ডায়াসপোরা ভোটিং রাইটস। বিগত 54 বছরে এনসিপি যতটা কঠোর ভাবে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলেছে, ওনারা বলেছে যে আগামী নির্বাচনের মধ্যে প্রবাসীদেরকে রেখে ওনারা ভোটে যাবে না, ওনারা আগামী নির্বাচনের মধ্যে প্রবাসীদের ভোটাধিকার এনশিওর করবে। ওনারা কিন্তু সেই পথে আছে, এখনো পর্যন্ত সেই পথে আছে। অ্যাজ এ রিজল্ট আমাদের তারেক মুন ভাই থেকে শুরু করে প্রবাস থেকে বিভিন্ন ভাবে অন্যান্য আমাদের যারা নেতৃবৃন্দ আছে, একদম তৃণমূল থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, প্রবাস থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, ওমর ঢালি ভাইও আছে, মানে আমি যাদের নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে, দিলশারা পারুল আপা আছে, তারেক মুন ভাই তো আমি বললাম, এবং আমাদের নাহিদ ভাই কেন থেকে কাজ করতেছে, ইমা আপু আছে, মাকসুদুল শাকুর ভাই আছে, বাংলাদেশ থেকে যে আমাদের মিজান ভাই আছে, নাম না জানা আমাদের অনেক ভাই সহযোদ্ধা এনসিপির কাজ করতেছে এই ডায়াসপোরা ভোটিং রাইটস এর জন্য। সকলকে হ্যাটস অফ, টু বি অনেস্ট। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ ওনারা এনসিপির সিপাহসালা, এবং এই কাজটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দল থেকে আমি কাউকে পাই নাই ঠিক এতটুকু দায় এবং দরদ নিয়ে প্রবাসী সহযোদ্ধাদের প্রতি এমন ভাবে ওনাদের ভোটিং রাইটস নিয়ে কাজ করতেছে। সুতরাং এই এনসিপির যে 22তম দফা, এই 22তম দফা খুবই গুরুত্বপূর্ণ দফা, এবং সেই দফাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, সেই দফাকে যদি আমরা এই দফা থেকে বাস্তবে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের সাপোর্ট করতে হবে এই ন্যাশনাল সিটিজেন পার্টিকে, এই তরুণ এবং এই তারুণ্যের এই গণ অভ্যুত্থানের
সামনের সম্মুখে যোদ্ধাদের দ্বারা নির্মিত এই আপনার রেগুলেশন থেকে রোলস হয় এই পলিটিক্যাল পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টিকে। ওকে, সো এই বলে আজকে আমাদের এই পডকাস্ট আমি শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আমাদের এই দুইজন গেস্টের কাছ থেকে জাস্ট ক্লোজিং রিমার্ক হিসেবে যদি আপনারা কোনো কিছু বলতে চান, প্লিজ ডু সো উইদিন এ 30 সেকেন্ড, দেন আমরা আমাদের পডকাস্ট শেষ করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। মিজান ভাই প্লিজ। থ্যাংক ইউ মিস্টার হিমাল ভাই, এবং আমাদের যে দর্শক বা শ্রোতা এবং জনাব শাকুর সাহেব আজওয়াল, আর আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শাকুর ভাই প্লিজ ক্লোজিং রিমার্ক। ধন্যবাদ হিমেল ভাই আজকে এখানে আমাকে ইনভাইট করার জন্য। আমি নর্মালি ইটস মাই ফার্স্ট পডকাস্ট, সো ভুলবাতি হলে মাফ করে দিন। থ্যাংক ইউ। চমৎকার, ভেরি 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 ওয়েল ইনফরমেটিভ আমাদের আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য আমাদের পডকাস্ট, আমাদের আজকে 5th এপিসোড ছিল আমাদের এনসিপি ইউকে অ্যালায়েন্স পডকাস্ট সিরিজের প্রবাসী রাজনৈতিক ভাবনার 5th episode. So thank you very much those who continuously watching us and supporting, এবং আমাদের সাথে আপনারা কানেক্টেড থাকবেন, আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন, আমাদেরকে আপনারা ক্রিটিসাইজ করবেন আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি বা পরবর্তীতে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমাদের যারা ভাই সহযোদ্ধা ইউকে থেকে আছেন, যারা আমাদের রেজিস্টার্ড মেম্বার আছেন বা আমাদের যারা মেম্বার হন নাই, আপনারা কন্টিনিউয়াসলি আপনাদের মতামত পেশ করবেন আমাদের কমেন্ট বক্সের মধ্যে। That's all for saying today. Thank you very much. Inshallah we'll see you again in another podcast. Assalamu alaikum.